আসসালামু আলাইকুম সকলকে সকলকে স্বাগতম আমাদের বোটানির ক খর ক্লাসে। তো তোমরা সবাই ক খ নিয়ে খুব প্যারা খাও, এবং ক খ আসলে প্যারা খাওয়ার মতোই একটা জায়গা। কারণ হচ্ছে ক এবং খ এই দুইটা অ্যান্সার প্রশ্ন করতে গিয়ে টিচারের একটা ক্রিয়েটিভ লিবার্টি পাওয়া যায়। ক্রিয়েটিভ লিবার্টি মানে হচ্ছে টিচাররা চাইলে যে কোনো জায়গা থেকে প্রশ্ন করতে পারে। সিকিউ তো আসলে হচ্ছে যে গ ঘ বইয়ের স্পেসিফিক জায়গা থেকে দিতে হয়, বাট আমাদের হচ্ছে যে এই ক খ তো বইয়ের যে কোনো জায়গা থেকে টিচাররা দিতে পারে। তো একটা ক্রিয়েটিভ লিবার্টি পাওয়া যায়। দেখা যায় প্রশ্নটা আমার গ গ এক টাইপের, ক খ আরেক অধ্যায় থেকে দিয়ে দিছে, কারণ ক খ এক অধ্যায় থেকে হতে হবে এরকম কোনো নিয়ম নাই। এবং হচ্ছে দেখা যায় আমি প্রশ্ন গ গ পারি, ক খ পারি না, এই জন্য অ্যান্সার করতে পারতেছি না। সো ক আসলে সারা বইয়ের সবকিছু ক, ক আসলে বলার মতো কিছু নাই, বইয়ের যা কিছু আছে সবকিছু ক, এটাই হচ্ছে বাস্তবতা। সো যারা এমসিকিউ ক্লাস করছো, যারা চিত্রের ক্লাস করছো, সিকিউ বই থেকে হালকা পাতলা পড়ছো, এখান থেকে হচ্ছে খ গুলা পড়বা, তারা ক পেরে যাবে অটোমেটিক, খুব বেশি প্রবলেম হবে না। স্পেসিফিক কিছু খুব গুরুত্বপূর্ণ ক আছে, সেগুলোর কথা বলবো। আর খ, আচ্ছা খয়ে আমার এই পিডিএফ এ যা যা আছে এখান থেকেই প্রশ্ন আসবে, এটা নিশ্চয়তা আসলে আমি কেন পৃথিবীর কেউই দিতে পারবে না, বাট আমি এই পিডিএফ এ সবচেয়ে গুরুত্বপূর্ণ খ গুলা নিয়ে আসছি। এখন এই পিডিএফটা তুমি পড়লেই হয়ে যাবে, আমি খুব বড় কোনো ক্লাস নিব না, আমি একটু জাস্ট হালকা ওভারভিউ করে দিচ্ছি যে কোন ক খ আছে, কি কি কথাবার্তা আছে, জাস্ট একটু ওভারভিউ, যেন হচ্ছে তোমার মাথায় জিনিসটা ঢোকে। এবং এই আমার 30-35 মিনিটের ক্লাসটা করার পরে, বা আরো কমও হইতে পারে, কতক্ষণ নিব জানি না, এই ক্লাসটা করার পরে যেন হচ্ছে তুমি পিডিএফটা খুলে যখন পড়তে যাবা, পিডিএফটা যেন তোমার জন্য সহজ হয়ে যায়। আর তোমরা পিডিএফ পাও না এই রিলেটেড আসলে হচ্ছে যে কথা শুনতে শুনতে আমি আসলে অবাক, তোমরা হচ্ছে নাকি পিডিএফই খুঁজে পাও না ক্লাসের। সো একটা ইউটিউবে যখন ভিডিও দিবা, দেখবা পিডিএফটা ডেসক্রিপশন বক্সে থাকে। একটা ইউটিউব ভিডিওতে যখন যাবা তুমি, এই যে ধরো তুমি ইউটিউবে একটা ভিডিও দেখতেছো ফোনে, এই ইউটিউবে আমার ভিডিওটা দেখলা, ধরো হচ্ছে যে এই বোটানি এমসিকিউ ভিডিওটা ওপেন হয়েছে, এই ভিডিওটার এই জায়গাটায় ক্লিক করলে এখানে দেখবা যে কত লাইক রিয়াক্ট কি দেওয়া আছে, এখানে ডেসক্রিপশন বক্সে ক্লাস লেকচারের পিডিএফ, এটার মধ্যে ক্লিক করলে ক্রমে যাবা, ক্রমে গেলে তোমার এই পিডিএফ গুলা সব আমাদের যত পিডিএফ আমি একটা লিঙ্কে দিয়ে দিছি, বোটানি জুলজি সব, সো বোটানির মধ্যে গেলে এখানে বোটানির পিডিএফ গুলা পাওয়া যাওয়া। পিডিএফ গুলো অনেক বড় হওয়ায় অনেক সময় হচ্ছে যে শো হয় না, সো পিডিএফ গুলাকে তুমি কি করবা, ডাউনলোড করে নিবা। কি করবা, পিডিএফটা যে কুডন্ট প্রিভিউ দ্য ফাইল, ফাইল ইজ টু লার্জ টু প্রিভিউ, সো ডাউনলোড দিয়ে নিবা, ডাউনলোড দিয়ে তারপর দেখবা। আচ্ছা আসো, সো হচ্ছে যে যেটা বলতেছিলাম, আমরা খ গুলা নিয়ে কথাবার্তা বলি। একদম মোস্ট ইম্পর্টেন্ট খ, কোষ এবং এর গঠন, এখান থেকে ক খ সবচেয়ে বেশি আছে, এবং এখান থেকে ক খ আসার মতো টপিকও আমার সবচেয়ে বেশি। দেখো আমাদের একটা প্রশ্ন হচ্ছে যে আদিকোষ আর প্রকৃত কোষের পার্থক্য। আদিকোষ এবং কিসের পার্থক্য, প্রকৃত কোষের পার্থক্য। আদিকোষের নিউক্লিয়াসটা হচ্ছে আমাদের সুগঠিত নয়, প্রকৃত কোষের নিউক্লিয়াস সুগঠিত। আদিকোষে বৃত্তাকার ডিএনএ থাকে, প্রকৃত কোষে সূত্রাকার ডিএনএ থাকে। আদিকোষ আবরণ বিস্তৃত কোনো অঙ্গাণু থাকে না, শুধুমাত্র আবরণহীন রাইবোজোম থাকে। প্রকৃত কোষে আবরণ বিস্তৃত অঙ্গাণু থাকে আমাদের, রাইবোজোম 70S, এখানে রাইবোজোম 80S। এখানে আমাদের কোনো কোষীয় কঙ্কাল থাকে না, এখানে কোষীয় কঙ্কাল থাকে। আদিকোষ এবং প্রকৃত কোষের একটা পার্থক্য তোমার কিন্তু খ আকারে আসতে পারে। প্লাজমোডেসমাটা শব্দটা পরীক্ষায় খ আকারে আসতে পারে, যে প্লাজমোডেসমাটা জিনিসটা কি। দুইটা পাশাপাশি কোষ প্রাচীরের মাধ্যমের মধ্যে একটা ক্ষুদ্র নলাকার সরু নালীর মতো সংযোগ থাকে, কি প্লাজমোডেসমাটা বলে। পাশাপাশি কোষের মাঝে সংযোগ স্থাপন করে, খাদ্য পানি হরমোন ইত্যাদি পরিবহনে সাহায্য করে। ঠিক আছে, এরপর দেখো প্রশ্ন আসতে পারে কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠনটা, আমাদের কোষ প্রাচীরের প্রধান উপাদান সেলুলোজ, সেলুলোজ বিটাডি গ্লুকোজের পলিমার। সেলুলোজের 1 থেকে 3000 মিলে সেলুলোজ চেইন, 100টা সেলুলোজ চেইন মিলে ক্রিস্টালাইন মাইসিলি, 20টা ক্রিস্টালাইন মাইসিলি মিলে মাইক্রোফাইব্রিল, 250টা মাইক্রোফাইব্রিল মিলে ম্যাক্রোফাইব্রিল, অনেকগুলা মিলে হচ্ছে আমাদের তন্তু বা ফাইবার তৈরি করে। ক্রিস্টালাইন মাইসিলি কোষ প্রাচীরের ক্ষুদ্রতম একক। এরপর আমাদের হচ্ছে এই ফ্লুইড মোজাইক মডেল কেন বলা হয়, কারণ এখানে আমাদের হচ্ছে যে কোষঝিল্লির মডেলকে ফ্লুইড মোজাইক মডেল কেন বলা হয়, কারণ এখানে ফ্লুইড হিসেবে কাজ করে হচ্ছে লিপিড। এখানে আমাদের প্রোটিন থাকে, লিপিড থাকে। এখানে আমাদের প্রোটিনটা মোজাইকের মতো কাজ করে, আর হচ্ছে যে আমাদের ফ্লুইডটা প্রোটিন থাকে যা তরলে বিক্ষিপ্ত ভাবে থাকে, মোজাইকের মতো কাজ করে। আর হচ্ছে যে আমাদের এই যে লিপিড আছে, এই মডেলে লিপিড থাকে, লিপিড থাকে যা তরল হয়, যা কি হয়, তরল হয়। আর প্রোটিন থাকে যা তরলে বিক্ষিপ্ত অবস্থায় থাকে, মোজাইকের মতো কাজ করে, জন্য কি বলি, ফ্লুইড মোজাইক মডেল বলা হয়। এরপরে ফ্লুইড মোজাইক মডেলকে কেন হিমশৈলী বা আইসবার্গ মডেল বলা হয়। হিমশৈলী বা আইসবার্গ মডেল বলা হয় কারণ হচ্ছে এখানে আমাদের ফসফোলিপিডটা হচ্ছে তরল, আর প্রোটিনগুলা হচ্ছে কি, প্রোটিনগুলা হচ্ছে আমাদের কঠিন অবস্থায় বা বিক্ষিপ্ত অবস্থায় ছড়ানো থাকে। প্রোটিনগুলো এরকম লম্বা লম্বা তরলের উপর মাথা উঁচু করে থাকে, বরফের যে হিমশৈলী বা আইসবার্গের মতো। আইসবার্গে কি হয়, আইসটা পানির উপরে মাথা উঁচু করে থাকে, ঠিক তেমনি হচ্ছে যে এই যে ফসফোলিপিড তরল, এই তরলে প্রোটিন থাকে যা মোজাইকের মতো কাজ করে। এই প্রোটিন মাঝে মাঝে আমাদের হচ্ছে আকারে বড় হয় এবং আইসবার্গের মতো উঁচু হয়ে থাকে, তখন তাকে আমরা বলি হিমশৈলী বা আইসবার্গ মডেল। আমি যা সহজ ভাষায় বুঝেছি, এখানে সহজ ভাষায় আমার ভাষায় লেখা আছে কিন্তু এই জিনিসগুলা। ফ্লুইড মোজাইক মডেলের চলনকে কি বলি,
ফ্লিপ ফ্লপ চলন। ফ্লিপ ফ্লপ চলন, এই যে আমরা এটা কিন্তু এমসিকিউ ক্লাসে তোমাদের দেখাইছিলাম যে ফ্লিপ ফ্লপ চলন হয়, সেটা হচ্ছে একই স্তরের মাঝে পাশে ব্যপ্ত হয়, একই স্তরের মাঝে পাশে ব্যপ্ত হবে, একই স্তরের মাঝে পাশে ব্যপ্ত হবে, একই স্তরে স্থান পরিবর্তন করে, অক্ষ বরাবর ঘুরতে পারে না, একই অক্ষ বরাবর ঘুরতে পারে না, স্থান পরিবর্তন করতে পারে না। দেখা যায় যে এই অ্যাক্সিস থেকে এই অ্যাক্সিসে আসে না, নিজ অক্ষ বরাবর এরা ঘুরতে পারে। আচ্ছা, এখানে অক্ষ বরাবর ঘুরতে পারে না কথা আছে, এটা পারে হবে, এটা কি হবে, এটা হচ্ছে পারে, পারে হবে, পারে অক্ষ বরাবর কি করে ঘুরতে পারে, কিন্তু এরা হচ্ছে স্থান বিনিময় বা স্তর বিনিময় করতে পারে না। কি করতে পারে, স্থান পরিবর্তন করতে পারে না, বা স্থান পরিবর্তন বা স্তর পরিবর্তন, স্তর এক স্তর থেকে আরেক স্তরে যে চলে আসবে সেইটা হচ্ছে যে আমাদের করতে পারে না। তাই একে কি বলি, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলি। এটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেলের চলনকে কি বলা হয়, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলা হয়। তারপর দেখো যে রাইবোজোমকে কেন সার্বজনীন অঙ্গাণু বা ইউনিভার্সাল অর্গানেলি বলি, কারণ আদি কোষেও আছে প্রকৃত কোষেও আছে, তাই সার্বজনীন অঙ্গাণু বলা হয়। তারপর হচ্ছে রাইবোজোমকে কেন প্রোটিন ফ্যাক্টরি বলি, কারণ এর মূল কাজ প্রোটিন তৈরি করা, ব্যাখ্যা সুন্দর মতো দেওয়া আছে। ট্রান্সলেশন প্রক্রিয়া যে প্রোটিন তৈরি হয় সেটা রাইবোজোমের মধ্যেই ঘটে। তারপরে প্রশ্ন হচ্ছে যে RER, RER মানে হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। FER মানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাইবোজোমে যুক্ত, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম থাকে না। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে আমাদের সিস্টার্নি টিবিউল এগুলা থাকে, স্মুথের মধ্যে সিস্টার্নি টিবিউল এগুলাও থাকে, সিস্টার্নি থাকে, সিস্টার্নি থাকে না, স্মুথে টিবিউল আর ভেসিকল থাকে। দেখো যে আমরা এগুলা ছবিতে কিন্তু সিস্টার্নি টিবিউল ভেসিকল এগুলো শিখে আসছি। রাফে সিস্টার্নি আর টিবিউল থাকে, আর স্মুথে টিবিউল আর ভেসিকল থাকে। উৎপত্তি, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিউক্লিয় পর্দা থেকে তৈরি হয়। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এরা কিন্তু হচ্ছে RER থেকে রাইবোজোম মুক্ত হয়ে, রাফের সাথে রাইবোজোম থাকে, এটা থেকে রাইবোজোম মুক্ত হয়ে গেলে স্মুথ তৈরি হয়ে যাচ্ছে। এই রাফটা প্রোটিন বিপাক করে, স্মুথটা আমাদের কি করে, লিপিড বিপাক করে, এরকম স্থানে বেশি থাকে। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে কোথায়, আমাদের মিউকাস কোষে, অগ্নাশয় কোষে, যেখানে প্রোটিন তৈরি হবে। আর স্মুথটা থাকে হচ্ছে এখানে লিপিড আমাদের কাজ করবে বেশি, যেমন পেশি কোষ, অ্যাড্রেনাল গ্রন্থি কোষ, শুক্রাশয়ের লেডিক কোষ। কারণ শুক্রাশয়ের লেডিক কোষ থেকে কোন হরমোন তৈরি হবে, শুক্রাশয়ের লেডিক কোষ থেকে টেস্টোস্টেরন তৈরি হবে, টেস্টোস্টেরন তৈরি হবে, টেস্টোস্টেরন তৈরি হবে। অ্যাড্রেনাল গ্রন্থি কোষ আছে আমাদের। আমাদের হচ্ছে RER এর কাজ হচ্ছে প্রোটিন এবং এনজাইম তৈরি করা, RER এর কাজ। আর SER এর কাজ হচ্ছে ফ্যাট, তারপর হচ্ছে যে আমাদের ফ্যাট, তারপর হচ্ছে এই যে গ্লাইকোজেন হরমোন ইত্যাদি সংশ্লেষ করা। আমাদের গোলজি বডিকে প্যাকেজিং কেন্দ্র বলে, কারণ গোলজি বডি ইয়ারে তৈরি বস্তুগুলোকে ঝিল্লিবদ্ধ করে। গোলজি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। কি বলা হয়, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলে। কারণ কি, কারণ গ্লুকোজ হচ্ছে একটা মনোস্যাকারাইড। গ্লুকোজ কি একটা মনোস্যাকারাইড, একটা গ্লুকোজ আছে মনোস্যাকারাইড, দুইটা গ্লুকোজ থাকলে ডাইস্যাকারাইড, 3 থেকে 10টা গ্লুকোজ থাকলে অলিগোস্যাকারাইড, 10-এর বেশি গ্লুকোজ থাকলে পলিস্যাকারাইড। তো আমাদের এই যে গোলজি বডি আছে সেটা কি করে, আমাদের কোষ ঝিল্লিতে যে গ্লাইকোপ্রোটিন আছে, আমরা পড়ছি না কোষ ঝিল্লিতে গ্লাইকোক্যালিক্স থাকে, গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড। এই গ্লাইকোপ্রোটিনে যে গ্লাইকো বা গ্লুকোজের অংশ সেটা হচ্ছে অলিগোস্যাকারাইড। গ্লাইকোপ্রোটিনে যে অলিগোস্যাকারাইড থাকে, এই অলিগোস্যাকারাইড কে যুক্ত করে একসাথে। ধরো 4 কার্বন 4টা মনোস্যাকারাইড যুক্ত, 4টা মনোস্যাকারাইড যুক্ত হচ্ছে আমাদের একটা অলিগোস্যাকারাইড আছে, 4টা মনোস্যাকারাইড যুক্ত অলিগোস্যাকারাইড আছে। এরকম অলিগোস্যাকারাইড 3টা যদি যুক্ত করি তাহলে 3 4 12, 12টা মনোস্যাকারাইড যুক্ত আমাদের হয়ে যাবে, তার মানে সেটা পলিস্যাকারাইড হয়ে যাবে। তাহলে অলিগোস্যাকারাইড গুলোকে যুক্ত করে পলিস্যাকারাইড তৈরি করার কাজটা করে গোলজি বডি, তাই একে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। তাহলে গোলজি বডিকে আমরা কি বলি, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলি। গোলজি বডিকে কোষের ট্রাফিক পুলিশ কেন বলি, এটা আমাদের চিত্রের ক্লাসে খুব সুন্দর করে এক্সপ্লেন করে পড়ে আসছি যে এই যে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যে ভেসিকল গুলা তৈরি করে সেগুলোকে পরিবহন করে কেন্দ্র থেকে পরিধির দিকে নিয়ে আসে, এই জন্য গোলজি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। আমাদের হচ্ছে যে এই আত্মঘাতী থলিকা বা অটোলাইসিস বা অটোফেজি বলতে কি বুঝি, তীব্র খাদ্য অভাব বা অক্সিজেনের অভাবে লাইসোমের ঝিল্লি ফেটে যায়, ফেটে এর যে বিষাক্ত হাইড্রোলাইটিক এনজাইম থাকে তা বের হয়ে আশেপাশের অঙ্গাণুগুলোকে নষ্ট করে, পুরো কোষকে ধ্বংস করে ফেলে। একে স্বগ্রাস বা অটোফেজি বা অটোলাইসিস বলা হয়। আমাদের এই যে নিজেকে নিজে ধ্বংস করতে পারে তাই একে সুইসাইডাল স্কোয়াড বা সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলিকা বলে। এই যে আমার পিডিএফটা, এটা আমার ক্লাস নোট থেকে নেওয়া, তো একটু ঝাপসা দেখা যেতে পারে, বাট পিডিএফটা তুমি পড়তে পারবে, এরকম হবে, ঠিক আছে। এটা আবার লেখায়া সুন্দর করতে অনেক টাইম লাগবে, জন্য আর করলাম না। কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর কাকে বলা হয়, মাইটোকন্ড্রিয়া। কারণ এখানে ক্রেবস চক্র ঘটে, ফ্যাটি অ্যাসিড চক্র ঘটে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ঘটে, সবই মাইটোকন্ড্রিয়াতে ঘটে। আমাদের সবার শোষণে শুধুমাত্র গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে ঘটে, আর সব কোথায় ঘটে, মাইটোকন্ড্রিয়াতে ঘটে। আমাদের এই যে ফসফোরাইলেশন, এটিপি কে আমরা শক্তি মুদ্রা, জৈব মুদ্রা, বায়োলজিক্যাল কয়েন বলি। ফসফোরাইলেশন মানে কি, এডিপি টু এটিপি তৈরি। ফসফোরাইলেশন মানে হচ্ছে এডিপি টু এটিপি তৈরি। এটা যদি সূর্যালোকের সাহায্যে হয় ফটোফসফোরাইলেশন, এটা
এটা যদি জারণ বিজারণের মাধ্যমে হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন, ফটোফসফোরাইলেশন হয় প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্টে, অক্সিডেটিভ ফসফোরাইলেশনে মাইটোকন্ড্রিয়াতে। সো পরীক্ষায় অক্সিডেটিভ ফসফোরাইলেশন, ফটোফসফোরাইলেশন বা শুধু ফসফোরাইলেশনের সংজ্ঞা কিন্তু আসতে পারে। টেলোমিয়ার, টেলোমিয়ার হচ্ছে ক্রোমোজোমের উভয় প্রান্তে, ছবির ক্লাসে বলছিলাম ক্রোমোজোমের দুই প্রান্তে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল থাকে, একে টেলোমিয়ার বলি। এই টেলোমিয়ার টেলোমারেজ এনজাইম ক্ষরণ করে, যেটা হচ্ছে জরা প্রতিরোধ বা বার্ধক্য প্রতিরোধে ভূমিকা রাখে। এমনকি একটা কোষ কতকাল বাঁচবে এই টেলোমিয়ার দিয়ে আমাদের হচ্ছে কোষের বয়স নির্ণয় করা যায়, কোষের বয়স নির্ণয় করা যায়, কোষের বয়স নির্ণয় করা যায়। এবং এই টেলোমিয়ারটা ডিএনএ রিপিটেড সিকোয়েন্সের মাধ্যমে তৈরি, ডিএনএ রিপিটেড সিকোয়েন্স, ডিএনএ রিপিটেড সিকোয়েন্সের মাধ্যমে তৈরি, ডিএনএ বা সিকোয়েন্স বারবার বসে তৈরি, ডিএনএ সিকোয়েন্স একই সিকোয়েন্স, ডিএনএ একই সিকোয়েন্স বারবার বসে তৈরি হয়, ডিএনএ একই সিকোয়েন্স বারবার বসে তৈরি হয়, বারবার বসে তৈরি, ডিএনএ একই সিকোয়েন্স বারবার বসে তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো এই যে টেলোমিয়ার ক্রোমোজোমের ডিএনএ রিপিটেড সিকোয়েন্স হলো টেলোমিয়ার, ক্রোমোজোমের মাথায় ডিএনএ রিপিটেড সিকোয়েন্স টেলোমিয়ার। কোষ বিভাজনের সময় ডিএনএ আমাদের কোডিং অঞ্চলকে ধ্বংসপ্রাপ্ত হওয়া থেকে বাঁচায়। এই যে আমাদের হচ্ছে একটা ক্রোমোজোম, এই অঞ্চলটা হচ্ছে টেলোমিয়ার, এটা হচ্ছে কোডিং অঞ্চল, কোডিং অঞ্চল টেলোমিয়ার। কোডিং অঞ্চলে প্রোটিন তৈরির তথ্য থাকে। সো কোষ যতবার বিভাজন হবে একটু একটু করে টেলোমিয়ার ধ্বংস হবে, ধ্বংস হয়ে কোডিং অঞ্চলটাকে ধ্বংস হতে থেকে বাঁচায়। যখন টেলোমিয়ার ধ্বংস হইতে হইতে কোডিং অঞ্চল পর্যন্ত আর টেলোমিয়ার নেই, কোডিং অঞ্চল ধ্বংস হয়ে যাবে, তখন সেই কোষের কি হবে, মৃত্যু হবে। সো প্রতিবার কোষ বিভাজনের ফলে ডিএনএ টেলোমিয়ার অঞ্চল ধ্বংসপ্রাপ্ত হয়, দৈর্ঘ্য কমে। একটা কোষ কতবার বিভাজিত হবে, কতকাল বাঁচবে তা টেলোমিয়ার দেখে বোঝা যায়। এই মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, এটা চিত্রের ক্লাসে আমি ইন ডিটেলসে তোমাদেরকে পড়াইছিলাম। এরপর হচ্ছে আমাদের সেন্ট্রাল ডগমা বা কেন্দ্রীয় প্রত্যয়, ডিএনএ থেকে এমআরএনএ, এমআরএনএ থেকে প্রোটিন। এই যে কনভার্সনটা, ডিএনএ থেকে এমআরএনএ কে ট্রান্সক্রিপশন, এমআরএনএ থেকে প্রোটিনকে ট্রান্সলেশন বলি। এই যে ডিএনএ থেকে তথ্য প্রবাহ হয়ে প্রোটিন তৈরিকে বলি সেন্ট্রাল ডগমা বা কেন্দ্রীয় প্রত্যয়। সো ডিএনএ থেকে আরএনএ সৃষ্টি, আরএনএ থেকে প্রোটিন সৃষ্টি, প্রোটিনটা দিয়ে সর্ববৃহৎ কর্মী অণু দিয়ে সবকিছু প্রকাশ ও নিয়ন্ত্রণ করে কে, প্রোটিন। সো এটা হচ্ছে সেন্ট্রাল ডগমা। তারপর হচ্ছে আদিকোষের জিন প্রকাশের একক অপেরন, এটাও তোমাকে পরে আসছি। রেগুলেটর জিন, প্রোমোটার জিন, অপারেটর জিন, স্ট্রাকচারাল জিন, চারটা জিন আমাদের রয়েছে। প্রোমোটার জিনের সাথে আরএনএ পলিমারেজ যুক্ত হয়। রেগুলেটর জিনের সাথে রেগুলেটর জিন আমাদের হচ্ছে অপারেটর জিন বা চালক জিনকে নিয়ন্ত্রণ করে। রেগুলেটর জিন চালক জিনকে নিয়ন্ত্রণ করে। চালক জিন স্ট্রাকচারাল জিনকে হচ্ছে চালায়। চালক জিন কি করে, এটা স্ট্রাকচারাল জিনকে চালায়, আর স্ট্রাকচারাল জিন প্রোটিন তৈরি করে। অপারেটর কি, আদিকোষের জিন প্রকাশের এককে অপেরন বলি। জেনেটিক কোডনের বৈশিষ্ট্য, জেনেটিক কোড যে আছে পরপর তিনটা নাইট্রোজেনাস বেসকে আমরা বলি ট্রিপলেট। এই ট্রিপলেট যখন কোনো প্রোটিন তৈরির অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে তাকে জেনেটিক কোড বলি। সো জেনেটিক কোড নিউক্লিওটাইডের 64টা ট্রিপলেট নিয়ে গঠিত। এই ট্রিপলেটকে কোডন বলা হয়। একাধিক কোডন একটা অ্যামিনো অ্যাসিডকে কোড করতে পারে, কারণ 64টা কোডন সরি 64টা কোডন, এর মধ্যে হচ্ছে আমরা তিনটা স্টপ কোডন আর 61টা সেন্স কোডন। এই 61টা সেন্স কোডনের মধ্যে আমাদের 20টা অ্যামিনো অ্যাসিড তৈরি হয়। তাহলে একাধিক কোডন লাগবে একটা অ্যামিনো অ্যাসিডকে কোড করার জন্য। একটি কোডন কখনো একাধিক অ্যামিনো অ্যাসিডকে, তাহলে একাধিক কোডন লাগে একটা অ্যামিনো অ্যাসিডকে কোড করার জন্য। দেখা যাচ্ছে একটা অ্যামিনো অ্যাসিডকে কোড করার জন্য 6টা পর্যন্ত কোডন লাগে, বাট এমন কখনো হয় না একটা কোডন একাধিক অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করতেছে। মানে একটা অ্যামিনো অ্যাসিড তার জন্য একাধিক কোডন থাকতে পারে, বাট একটা কোডন তার জন্য একাধিক অ্যামিনো অ্যাসিড থাকবে না। কোডন তৈরি নিউক্লিওটাইড কখনো ওভারল্যাপ করে না। ধর এইউজি এটা একটা কোডন, আবার জিইউএ এটা একটা কোডন না, এইউজি শেষ তারপর ইউএসি, এভাবে পরপর ওভারল্যাপ করবে না। কখনো মাঝে কোনো অতিরিক্ত নিউক্লিওটাইড থাকবে না। কোডনগুলো সার্বজনীন, সবার জন্য সেম, শুরু এবং সমাপ্তি কোডন নির্দিষ্ট। সেই জেনেটিক কোডনের বৈশিষ্ট্য ক্ষতে আসতে পারে। কোষ বিভাজনের ক্ষেত্রে আমরা অ্যামাইটোসিস পড়ছি, জটিল মাধ্যমিক পর্যায়ে ছাড়া সরাসরি বিভাজন হবে অ্যামাইটোসিস বলবো আমরা। মাইটোসিসকে সমীকরণিক কোষ বিভাজন বলি, কারণ মাতৃকোষ এবং আপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, আকৃতি সমান থাকে, সমগুণ সম্পন্ন হয়, তাকে আমরা বলি মাইটোসিস। মাইটোসিসের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়, ক্রোমোজোম একবার বিভাজিত হয়, সাইটোপ্লাজমও একবার বিভাজিত হয়, এই জন্য সমীকরণিক বিভাজন বা ইকুয়েশনাল ডিভিশন বলে। কোষ চক্রের নিয়ন্ত্রক সাইক্লিন এবং সিডি কে সাইক্লিন ডি, সাইক্লিন ই, সাইক্লিন এ, সাইক্লিন বি। সাইক্লিন ডি হচ্ছে জি1 থেকে এস, এস থেকে জি2 ফেজে যাওয়া নিয়ন্ত্রণ করে। সাইক্লিন ই হচ্ছে এস ফেজে ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করে, এ ডিএনএ রেপ্লিকেশনকে অ্যাক্সিলারেট করে, আর বি এটা মাইটোটিক স্পিন্ডল সহ মাইটোসিসের জন্য প্রয়োজনীয় সবকিছু করে। সাইটোকাইনেসিস হচ্ছে আমরা এই যে টেলোফেজের সমাপ্তির পর সাইটোকাইনেসিস শুরু হয়, যার মাধ্যমে সাইটোপ্লাজম দুই ভাগে বিভক্ত হয় এবং এখানে কোষ প্লেট তৈরি হয় এবং কোষ ঝিল্লি তৈরি হয়।
ঠিক আছে। সো উদ্ভিদ কোষের টেলোফেজ ধাপে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল প্রসারিত হইতে হইতে যখন তারা কোষ প্রাচীরকে স্পর্শ করে তা বিলুপ্ত হয়ে যায়। বিষুবীয় অঞ্চলে সাইটোপ্লাজম থেকে আগত ফ্যাগমোপ্লাস্ট গোলজি বডি থেকে আগত পেকটিন মিলে কোষ প্লেট তৈরি হয়। কোষ প্লেটের উপর সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন জমা হয়ে কোষ প্রাচীর গঠন করে। তারপর হচ্ছে কোষের মৃত্যু, জেনেটিক্যালি নিয়ন্ত্রিত অ্যাপোপ্টোসিস, খাদ্যের অভাবে মারা গেলে নেক্রোসিস বলা হয় আমাদের। অ্যাপোপ্টোসিসের একটা উদাহরণ হচ্ছে ভ্রূণ অবস্থায় হাতের 5 আঙ্গুল একসাথে যুক্ত ছিল, এর মাঝের টিস্যুগুলো অ্যাপোপ্টোসিসের মাধ্যমে নষ্ট হয়েছে। মায়োসিসকে আমরা বলি হ্রাসমূলক বিভাজন, কারণ এখানে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়, একটা কোষ থেকে 4টা কোষ তৈরি হয়, নিউক্লিয়াসটা 2বার, ক্রোমোজোমটা 1বার বিভাজিত হয়। আমাদের মিওসিসের প্রকারভেদের মধ্যে আমরা 3 টাইপের মিওসিস দেখতে পাই, এটাও তোমাদের এমসিকিউ ক্লাসে বলে আসছি যে আমাদের হচ্ছে একটা টার্মিনাল মিওসিস বা গ্যামেটোজেনিক মিওসিস, উচ্চ শ্রেণীর জীবে হয়। উচ্চ শ্রেণীর জীব ডিপ্লয়েড, তাহলে জীবদেহ ডিপ্লয়েড হলে জননমাতৃকোষ ডিপ্লয়েড, জননমাতৃকোষ থেকে যে গ্যামেট তৈরি হবে তারা হবে হ্যাপ্লয়েড। সো জননমাতৃকোষ থেকে গ্যামেট তৈরির সময় মায়োসিস ঘটে, এই জন্য এটাকে টার্মিনাল বা গ্যামেটোজেনিক মায়োসিস বলে। শুক্রাণু ডিম্বাণু মিলে জাইগোট, সেই জাইগোট থেকে ভ্রূণ, ভ্রূণ থেকে জীবদেহ, একদম সিম্পল প্রসিডিউর। কিন্তু যারা জাইগোটিক মিওসিস হ্যাপ্লয়েড জীবে, শৈবাল ছত্রাকে কি হয়, জীবদেহ হ্যাপ্লয়েড, তাহলে জননমাতৃকোষও হ্যাপ্লয়েড। জননমাতৃকোষ হ্যাপ্লয়েড হলে জনন কোষটাও হ্যাপ্লয়েডই হবে, কারণ জনন কোষ হ্যাপ্লয়েড ছাড়া অন্য কিছু হতে পারে না। সেখানে মিওসিস ঘটা সম্ভব না, এখানে মাইটোসিস ঘটে, শুক্রাণু ডিম্বাণু আছে মিলে জাইগোট, এই জাইগোটটা ডিপ্লয়েড, কিন্তু জীবদেহ হ্যাপ্লয়েড। সো ভ্রূণটা আর জীবদেহ সেম হবে। সো জাইগোট থেকে ভ্রূণ তৈরির সময় মায়োসিস ঘটতেছে, এই জন্য এটাকে বলি জাইগোটিক মায়োসিস বলি আমরা। অণুজীব, অণুজীব থেকে হচ্ছে ভাইরাসের জড় বৈশিষ্ট্য, জীবীয় বৈশিষ্ট্য পরীক্ষায় আসতে পারে। জড় বৈশিষ্ট্য, ভাইরাস অকোষীয়, দ্যাট মিনস কোষীয় না, খাদ্য গ্রহণ করে না, কোনো দৈহিক বৃদ্ধি নাই, জীবদের বাইরে সক্রিয় না, কত সব করা যায়। আচ্ছা দেখো, এই খ এর ক্লাসটা থেকে কিন্তু এমসিকিউ কমন আসবে তোমাদের ইনশাল্লাহ। সো কত সব করা যায়, ক দিয়ে কেলাসন, ত দিয়ে তলানিকরণ, স দিয়ে সেন্ট্রিফিউজ আর সাসপেনশন, ব দিয়ে ব্যাপন। আর এদিক থেকে আছে এখানে কোনো কোষীয় অঙ্গাণু নাই, এদের কোনো বিপাকীয় ক্রিয়া নাই, এদের উত্তেজনায় সাড়া দেয় না কোনো, এরা বাইরের উত্তেজনায়, প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের সমাহার মাত্র এরা, ব্যাকটেরিয়াদক ফিল্টার দ্বারা এদেরকে ফিল্টার করা যায় না। তাই সকল নাবোধক বৈশিষ্ট্য হচ্ছে এর জড় বৈশিষ্ট্য। আর জীবীয় বৈশিষ্ট্য হচ্ছে ভাইরাসের দেহ প্রোটিন আবরণ এবং ডিএনএ বা আরএনএ নিয়ে গঠিত, এদের অভ্যন্তরে সংখ্যা বৃদ্ধি ঘটে, নতুন সৃষ্ট ভাইরাস মাতৃভাইরাসের হুবহু গুণ সম্পন্ন হয়, ভাইরাসে মিউটেশন ঘটে, যার ফলে নতুন নতুন প্রকরণ তৈরি হয়। করোনা ভাইরাসের আমরা শুনি না নতুন নতুন প্রকরণ, তোমাদের এইচএসসির আগে বললো না নতুন একটা করোনা ভাইরাসের প্রকরণ আসতেছে, বাস্তবে আসলে এরকম কিছুই না। কোনো কোনো ভাইরাসে জেনেটিক রিকম্বিনেশন ঘটে, জেনেটিক রিকম্বিনেশন, এদের অভিযোজন ক্ষমতা আছে, এরা সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী, এদের তাহলে মিউটেশন ঘটে, এদের মধ্যে তার ফলে প্রকরণ আসে, জিনগুলা একটার সাথে আরেকটা লেগে জিনকে একটা রিকম্বিনেশন করতে পারে, এদের অভিযোজন ক্ষমতা আছে, বিভিন্ন পরিবেশে টিকে থাকতে পারে, বাধ্যতামূলক পরজীবী, এরা অবশ্যই অন্য কারো দেহে থাকতে হবে সুনির্দিষ্টভাবে, মানে কোন জায়গায় আক্রমণ করবে সেটা ফিক্স। যেমন করোনা আমার শ্বসনতন্ত্রকে আক্রমণ করতো, চিকেন পক্স আমার স্কিনকে আক্রমণ করতো, এরা সংক্রমণ বা আক্রমণ করে রোগ সৃষ্টি করতে পারে আমাদের। ভাইরাসের মূল উপাদান প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড, এই প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড একসাথে থাকলে এটাকে বলি সম্পূর্ণ ভাইরাস। সম্পূর্ণ ভাইরাস সংক্রমণ ক্রম হলে ভিরিয়ন, যদি সম্পূর্ণ ভাইরাস সংক্রমণ ক্ষমতাবিহীন হয় নিউক্লিয়ক ক্যাপসিড। অসম্পূর্ণ ভাইরাস হচ্ছে ভিরিয়ড, যেটা একটা সংক্রমক একসূত্রক বৃত্তাকার আরএনএ, কোনো প্রোটিন নাই, সংক্রামক একসূত্রক বৃত্তাকার আরএনএ, কোনো কি নাই, প্রোটিন নাই, এতে কোনো প্রোটিন আবরণ থাকে না। নারিকেলের ক্যাডাং হ্যাপাটাইটিস ডি, এমসিকিউ ক্লাসে পড়ে আসছিলাম এই জায়গাটা। তারপর হচ্ছে প্রিয়ন, সংক্রামক প্রোটিন ফাইবিলকে প্রিয়ন বলি, কোনো নিউক্লিক অ্যাসিড নাই, গরুর ম্যাটকাও, ভেড়া ছাগলের স্কার্পি, মানুষের কুরুয়ার ক্রুসফিল্ড রোগ তৈরি হয়। রেট্রোভাইরাস হচ্ছে যে ভাইরাসের মধ্যে রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে, আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়, তাকে রেট্রোভাইরাস বলি। সো রেট্রোভাইরাসে আমাদের কি হবে, আরএনএ টু ডিএনএ তৈরি হবে, এবং এইটার উদাহরণ এইচআইভি। এন্ডেমিক, কোন একটা রোগ একটা নির্দিষ্ট প্রাণীভৌগোলিক অঞ্চল হচ্ছে, এখানে কিন্তু ক চলে আসতেছে, ভিরিয়ন, ভিরিয়ড, প্রিয়ন, এগুলা কতে আসবে, তারপর হচ্ছে নিউক্লিয়ক ক্যাপসিড কতে আসবে, আমাদের রেট্রোভাইরাস কতে আসবে, আমাদের এপিডেমিক, এন্ডেমিক, প্যান্ডেমিক এগুলা কতে আসবে। সো এন্ডেমিক হচ্ছে কোন একটা রোগ যখন একটা নির্দিষ্ট প্রাণীভৌগোলিক অঞ্চলে থাকে তখন তাকে বলি আমরা এন্ডেমিক। রোগটা যখন একটা বিস্তীর্ণ অঞ্চলে ছড়ায় যায় এপিডেমিক, রোগটা যখন সারা বিশ্বে ছড়ায় যায় প্যান্ডেমিক বলি আমরা। সো আমাদের হচ্ছে এই এন্ডেমিকের উদাহরণ হচ্ছে মার্সকোভ, এন্ডেমিকের উদাহরণ কি, মার্সকোভ, এন্ডেমিকের উদাহরণ মার্সকোভ, এপিডেমিকের উদাহরণ ইবোলা ভাইরাস, প্যান্ডেমিকের উদাহরণ কোভিড-19। ওকে, ক্লিপস্কার, কোন একটা পোষক ব্যাকটেরিয়া
কে আক্রমণের পর যে সময়কাল পর্যন্ত পূর্ণাঙ্গ অপত্য ভাইরাস তৈরি না হয় তাকে এক্লিপস কাল বলে। লাইটিক চক্রে আমরা দেখছি যে ব্যাকটেরিয়ার ভেতর ভাইরাস প্রবেশ করতেছে, অনেক কিছু করে তারপর আবার বের হচ্ছে। এই যে ব্যাকটেরিয়ার ভেতর ভাইরাস প্রবেশ করলো, করার পর যতক্ষণ না পূর্ণাঙ্গ ভাইরাস বের হয় ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর বিদীর্ণ করে, তাকে এক্লিপস কাল বলা হয়। আমাদের হচ্ছে লাইটিক চক্রে 30 মিনিটে 300টা নতুন ফাজ ভাইরাস তৈরি হয়। ব্যাকটেরিয়ার দেহে লাইটিক চক্রের ধাপ 5টা, মানব দেহে হইলে ধাপ হয়ে যেত কয়টা? 6টা। লাইটিক চক্র এবং লাইসোনিক চক্রের মধ্যে পার্থক্য অবশ্যই পড়বা। লাইটিক চক্রে আমাদের ব্যাকটেরিয়াটার ভেতরে ভাইরাস প্রবেশ করে ব্যাকটেরিয়ার কোষকে ধ্বংস করে এবং সংখ্যা বৃদ্ধি করে। এখানে আমাদের ব্যাকটেরিয়ার বডিতে ভাইরাসের ডিএনএ প্রবেশ করে কোনো ধ্বংসযোগ্য চালায় না, ব্যাকটেরিয়াল ডিএনএ ভাইরাসের ডিএনএ একসাথে যুক্ত হয়ে যায়। এখানে পূর্ণাঙ্গ ভাইরাস বের হয়, এখানে পূর্ণাঙ্গ ভাইরাস বের হয় না। এটা টি ফাজে হয়, এটা ল্যামডা ফাজে হয়। এখানে আমাদের একবার হইলে অনেকগুলা ভাইরাস তৈরি হয়, আর এটা একবার সম্পূর্ণ হইলে 2টা ভাইরাসের জিনোমযুক্ত ব্যাকটেরিয়া তৈরি হয়, 2টা ভাইরাসের জিনোমযুক্ত ব্যাকটেরিয়া তৈরি হয়। এই চক্রে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি ভাইরাস নিয়ন্ত্রণ করে, কারণ এটা ব্যাকটেরিয়াল ডিএনএ কে ধ্বংস করে দেয়। এটা আমাদের হচ্ছে যে কোনো কিছু নাই, ব্যাকটেরিয়া সবকিছু নিয়ন্ত্রণ করে। এখানে আমাদের প্রোফাজ গঠিত হয়, ভাইরাল ডিএনএ ব্যাকটেরিয়াল ডিএনএ মিলে প্রোফাজ, এখানে হয় না, এখানে প্রোফাজ গঠিত হয়। আক্রমণের তীব্রতা, আক্রমণের প্রকৃতি তীব্র বা ভিরুলেন্ট, এখানে আক্রমণের তীব্রতা খুব মৃদু হয় আমাদের। এরপর আসলে যে আমাদের হচ্ছে অনকোজেনিক ভাইরাস, ক্যান্সার সৃষ্টি করতে পারে ভাইরাস, এটাও ক্ষতি দিতে পারে। হেপাটাইটিস বি সি ভাইরাস লিভার ক্যান্সার করে আমাদের। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস এইচএসভি ক্যাপোসিস সার্কোমা বা স্কিন ক্যান্সার করে শুধুমাত্র এইডস রোগীদের ক্ষেত্রে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি জরায়ুমুখী ক্যান্সার, অ্যানোজেনিটাল ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার করে। এপস্টেইন বার ভাইরাস ইবিভি, এটা লিম্ফোমা আর হচ্ছে নেজোফ্যারেঞ্জিয়াল কার্সিনোমা করে। লিম্ফোমা লিম্ফ নোডে ক্যান্সার, নেজোফ্যারেঞ্জিয়াল কার্সিনোমা হয়। হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস, এটা হিউম্যান টি সেল লিউকেমিয়া রোগ করে। স্লাইডটা একটু ঝাপসা কিন্তু সবই বুঝবে আশা করি। ব্যাকটেরিয়ার মধ্যে আছে কিছু বাধ্যতামূলক বায়বীয় যারা অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, কিছু আছে বাধ্যতামূলক অবায়বীয় যারা অক্সিজেন থাকলে বাঁচতে পারে না, কিছু আছে সুবিধাবাদী অবায়বীয় বা ফ্যাকাল্টেটিভ অ্যানারোব, এরা অক্সিজেন থাকলেও বাঁচে, অক্সিজেন না থাকলেও বাঁচে। সো বাধ্যতামূলক বায়বীয় মানে অক্সিজেন ছাড়া বাঁচে না, অ্যাজোব্যাক্টর আর সিউডোমোনাস। বাধ্যতামূলক অবায়বীয় বা অব্লিগেটেড অ্যানারোব, এই অক্সিজেন থাকলে বাঁচতে পারে না, ক্লস্ট্রিডিয়াম। সুবিধাবাদী অবায়বীয় ফ্যাকাল্টেটিভ অ্যানারোব, অক্সিজেন থাকলেও বাঁচে, অক্সিজেন না থাকলেও বাঁচে, এটা কি? ইকোলাই। দেখো এখানে আমাদের পিলি আর ফ্লাজেলার একটা পার্থক্য আছে। পিলিটা হচ্ছে সংযুক্তির কাজে ব্যবহৃত হয়, ফ্লাজেলাটা ব্যাকটেরিয়ার চলনাঙ্গ। পিলিটা ক্ষুদ্র, দৃঢ়, কাটার মতো হয়, ফ্লাজেলাটা সূত্রক, সুতার মতো হয়। পিলির সংখ্যা থাকে বেশি, ফ্লাজেলা সংখ্যায় থাকে হচ্ছে কম। পিলিটার প্রোটিনের নাম পিলিন, ফ্লাজেলার প্রোটিনের নাম ফ্লাজেলিন। পিলিটা সাইটোপ্লাজম থেকে তৈরি, ফ্লাজেলাটা কোষপ্রাচীরের ভেতরের পাদদেশ থেকে তৈরি। সো এই পার্থক্যটা একটু দেখবা। কনজুগেশন নালীপথ হচ্ছে পাশাপাশি 2টা ব্যাকটেরিয়া আছে, তার একটা নালীপথ দিয়ে নিজেদেরকে যুক্ত করে এই ব্যাকটেরিয়া প্লাজমিড এই ব্যাকটেরিয়াকে প্রদান করে, এটাকে বলি কনজুগেশন নালীপথ। আরেকটা হচ্ছে ট্রান্সফরমেশন, মৃত ব্যাকটেরিয়া থেকে ডিএনএ নিয়ে নিজের মধ্যে জেনেটিক রিকম্বিনেশন ঘটানো, এটাকে বলি ট্রান্সফরমেশন। ট্রান্সডাকশন হচ্ছে ফাজ ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করে এবং ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে ফাজ ডিএনএ যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে প্রোফাজ তৈরি করে, এটাকে বলি ট্রান্সডাকশন তৈরি করি। ফাজ ভাইরাসের মাধ্যমে ব্যাকটেরিয়ার জিনোম বা ফাজ জিনোম কোনো ব্যাকটেরিয়াতে গিয়ে যুক্ত হলে তাকে বলি ট্রান্সডাকশন। আর মৃত ব্যাকটেরিয়ার জিন নিলে এটাকে কি বলি? ট্রান্সফরমেশন বলি। ম্যালেরিয়া আক্রান্ত রোগী কেন রক্ত শূন্যতায় ভোগে? এই খটা হচ্ছে আসবে, এটা হচ্ছে ইনফিনিটি স্টার, এটা দিবেই কোনো না কোনো বোর্ডে, মানে এটা ছাড়া হচ্ছে এটা দিবেই যে কেন রক্ত শূন্যতায় ভোগে। কারণ কি? কারণ হচ্ছে এই যে অ্যারিথ্রোসাইটিক সাইটোকিনির মাধ্যমে এই প্যারাসাইটটা ডিরেক্ট আরবিসি কে ধ্বংস করে। তারপর হচ্ছে যে আমাদের এই আক্রান্ত রোগীর যকৃৎ এবং প্লীহা 2টা ফুলে যায়। এই 2টা ফুলে যাওয়ার কারণে এগুলা থেকে রক্তকণিকা যে উৎপাদন হওয়ার একটা প্রসেস আছে, প্রসেস বাধাগ্রস্ত হয়। যকৃৎ আর প্লীহা বেসিক্যালি আরবিসি ভাঙে। সো যেহেতু এরা বড় হয়ে গেছে, আরবিসি তৈরি হওয়ার পর এরা বেশি বেশি আরবিসি ভাঙা শুরু করবে, সো রক্ত শূন্যতা বা এনিমিয়া দেখা যাবে। প্লীহা থেকে একটা কেমিক্যাল রিলিজ হয় লাইসোলেসিথিন, সেটাকে বলা হয় লাইসোলেসিথিন। এই লাইসোলেসিথিন আমাদের এক ধরনের বিশ্লেষী পদার্থ নিঃসৃত হয় যা আরবিসি কে ধ্বংস করে। তাহলে লাইসোলেসিথিন করণ হয় যা আরবিসি কে ধ্বংস করে। পরজীবী হিমোলাইসিন নামে একটা অ্যান্টিবডি উৎপন্ন করে যা স্বাভাবিক অনাক্রান্ত আরবিসি কে ধ্বংস করে। তাহলে দেখো 1 নম্বরে আরবিসি কে আক্রমণ করে ধ্বংস করতেছে, যকৃৎ প্লীহা বড় হচ্ছে, এর ফলে বেশি বেশি আরবিসি ভাঙতেছে। প্লীহা থেকে লাইসোলেসিথিন রিলিজ হয় যেটা আরবিসি ভাঙতেছে। আর যে আরবিসি গুলো ভালো আছে, এখনো জীবাণু দ্বারা আক্রান্ত হয়নি, তাদেরকে ভাঙার জন্য পরজীবী থেকে হিমোলাইসিন নামক একটা অ্যান্টিবডি রিলিজ হয় যেটা ভালো আরবিসি কে ধ্বংস করে। এই 4টা কারণে রোগীর রক্ত শূন্যতা হয়। সাইকাসকে কেন কোরালয়েড মূল বলা হয়? সাইকাসের মূলকে
এটাও পরীক্ষার মধ্যে কোনো না কোনো বোর্ডে ক্ষতে দিবেই। সাইকাসের মূলকে কেন কোরালয়েড মূল বলা হয়, ক্ষতে বা গতে দিবে। সাইকাসের প্রথমে প্রধান মূল থাকে, কিছু সময় পর প্রধান মূল নষ্ট হয়ে গৌণ অস্থানিক মূল তৈরি করে, মাটির নিচে কিছু দূর বিস্তারের পর মাটির উপরে দ্যাঘ্র শাখা তৈরি করে। এরকম সেই দ্যাঘ্র শাখা প্রথমে ব্যাকটেরিয়াদের আক্রমণ হয়, তারপর সায়ানোব্যাকটেরিয়াদের আক্রমণ হয়। এই আক্রমণের ফলে মূলটা স্বাভাবিকভাবে শুরু না হয়ে বিকৃত আকৃতি ধারণ করে, এটাকে কোরালয়েড মূল বলা হয়। ট্রান্সফিউশন টিস্যু, পাতার স্পঞ্জি এবং প্যালিসের প্যানক্রেমার মাঝে বর্ণহীন এক সারি টিস্যু থাকে, ছবির ক্লাসে দেখাইছিলাম ট্রান্সফিউশন টিস্যু। এরা পাতার মধ্যে পার্শ্বীয় ভাবে পানি পরিবহন করে। তারপর হচ্ছে জীবন্ত জীবাশ্ম, এটা পরীক্ষার মধ্যে আসবেই। জীবন্ত জীবাশ্ম কতে এবং সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলে, এটা পরীক্ষার মধ্যে আসবে। জীবন্ত জীবাশ্ম বর্তমান কালে কোনো জীবিত জীবের সাথে অতীতকালে কোনো জীবাশ্ম জীব, যেটা মাটির নিচে যার জীবাশ্ম পাওয়া গেছে, ফসিল পাওয়া গেছে, তার যদি মিল থাকে তখন তাকে জীবন্ত জীবাশ্ম বলে। সাইকাস একটা জীবন্ত জীবাশ্ম, গিঙ্কো বিলোবাও একটা জীবন্ত জীবাশ্ম। সেটা ব্যাখ্যাটা কি? তাহলে পরীক্ষায় যদি এটা ক আকারে আসে জীবন্ত জীবাশ্ম সংজ্ঞা লিখবা, খ আকারে আসলে আগে জীবন্ত জীবাশ্ম সংজ্ঞা লিখবা, তারপর লিখবা সাইকাসটা হচ্ছে সাইকেডেলস বর্গের অন্তর্গত, যে প্রায় উদ্ভিদগুলা আগে পৃথিবীতে প্রচুর পরিমাণে ছিল, এখন নাই, এখন তাদের মাটিতে জীবাশ্ম বা ফসিল হিসেবে পাওয়া যায়। সেই জীবাশ্মগুলোর সাথে জীবিত সাইকাসের মিল রয়েছে, তাই সাইকাসকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। যদি গিঙ্কো বিলোবা কেন জীবন্ত জীবাশ্ম বলে, সেম কথা, যে গিঙ্কো ফাইটা বিভাগের প্রচুর উদ্ভিদ আগে পৃথিবীব্যাপী ছিল, তাদেরকে এখন মাটিতে জীবাশ্ম বা ফসিল হিসেবে পাওয়া যায়, যার বৈশিষ্ট্য জীবিত গিঙ্কো বিলোবার সাথে মিলে, তাই গিঙ্কো বিলোবাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। সাইকাসকে কেন পাম ফার্ন বলা হয়, কারণ সাইকাসটা দেখতে লম্বা, পাম গাছের মতো লম্বা, খাড়া এবং অশাক হয়। ফার্নের মধ্যে সাইকাস বা ফার্ন উভয় স্পোরোফাইট, দুইটার পাতাই যৌগিক, দুইটার কচি পাতাই কুণ্ডলিত, দুইটার শুক্রাণু বহু ফ্লাজেলা যুক্ত বড়, দুইটা জীবনচক্রে অসম আকৃতির জনুক্রম বা হেটারোমরফিক জনুক্রম দেখা যায়, তাই সাইকাসকে কি বলি, পাম ফার্ন বলি। নগ্নবীজি এবং আবৃতবীজির পার্থক্য, নগ্নবীজিতে গর্ভাশয় গর্ভদন্ত নেই, আবৃতবীজিতে আছে। নগ্নবীজিতে গর্ভাশয় নাই, তাই ফল হয় না, আবৃতবীজিতে গর্ভাশয় আছে, ফল হয়। নগ্নবীজিতে ফল হয় না, তাই বীজ নগ্ন অবস্থায় থাকে, আবৃতবীজিতে ফল হয়, তাই বীজ ফলের ভেতরে থাকে। নগ্নবীজিতে তার্কিক নিয়ম সৃষ্টি হয়, আবৃতবীজিতে তার্কিক নিয়ম সৃষ্টি হয় না। নগ্নবীজিতে পরাগরেণু সরাসরি ডিম্বক্রন্থে পতিত হয়, আবৃতবীজিতে পরাগরেণু কোথায় পতিত হয়, গর্ভমুণ্ডে পতিত হয়। নগ্নবীজিতে সাধারণত দিনিষেক ঘটে না, আবৃতবীজিতে দিনিষেক ঘটে। নগ্নবীজির তাহলে দিনিষেক ঘটে না, তাহলে শস্য বা এন্ডোস্পার্ম হ্যাপ্লয়েড নিষেকের আগে, আবৃতবীজিতে এন্ডোস্পার্ম ট্রিপ্লয়েড নিষেকের পরে তৈরি হয় আমাদের। জাইলেমে সুগঠিত ভেসেল আর ফ্লোয়েমে সঙ্গী কোষ নাই, আর এখানে জাইলেমে ভেসেল আর ফ্লোয়েমে সঙ্গী কোষ আছে। এটা মূলত বায়ু পরাগী, এটা বায়ু পানি কীটপতঙ্গ দিয়ে পরাগায়ন হয়। স্পাইকলেট ইনফ্লোরেন্সের ছবি চিত্রের ক্লাসে শিখাইছি, ছবিটা লাগবে, ছবিটা আসবে, ব্যাখ্যায় লিখবা কি, ছোট প্রকৃতির স্পাইক, মঞ্জুরি দ্বন্দ্বটা মোটা হয়, দুইটা শূন্য গ্লুম থাকে বা শূন্য বা অপুষ্পক গ্লুম থাকে, উপরে একটা পুষ্পক গ্লুম বা লেমা বা মঞ্জুরি পত্র থাকে, তার অপোজিটে প্যালিয়া থাকে, প্যালিয়ার কক্ষে ফুল জন্মায় আমাদের, ঠিক আছে। তো এই হচ্ছে যে আমাদের কথা পরীক্ষার মধ্যে আসতে পারে। অধিগর্ভ গর্ভাশয়, অধগর্ভ গর্ভাশয়, এগুলোও পরে আসছি, যে আমাদের হচ্ছে ধরো গর্ভপাদ পুষ্প, দ্যাট মিনস গর্ভাশয়ের পাদদেশে বাকি সব স্তবক থাকলে গর্ভপাদ পুষ্প বলে, আর এখানে গর্ভাশয়ের পাদদেশে বাকি স্তবক, দ্যাট মিনস গর্ভাশয় উপরে, তাকে অধিগর্ভ গর্ভাশয় বলে। সদজ, সরিষা, জবা, ধানের মধ্যে হচ্ছে যে আমাদের এটা দেখা যায়। অধিগর্ভ গর্ভাশয়ের সঙ্গে আসতে পারে গর্ভকটি, গর্ভপাদ পুষ্প, গর্ভকটি পুষ্প, গর্ভাশয়ের চারপাশে বাকি স্তবক গুলা গর্ভাশয়কে পেয়ালার মতো আবৃত করে রাখছে, তাকে বলি আমরা গর্ভকটি পুষ্প। অর্ধধিগর্ভ গর্ভাশয়, সীমার গোলাপ আমাদের আছে এখান থেকে। আর গর্ভশীর্ষ পুষ্প, যে গর্ভাশয়ের শীর্ষ দেশে বাকি সব স্তবক গর্ভাশয়ের, গর্ভশীর্ষ পুষ্প মানে গর্ভাশয়ের শীর্ষে বাকি সব স্তবক, গর্ভাশয় সবার নিচে, তাহলে এটাকে অধগর্ভ গর্ভাশয় বলে। শীর্ষে কুপি, কুমড়ার পেয়ারা, সংজ্ঞাগুলো একটু টিউনিং করবা। প্রকৃত ফল, গর্ভাশয় থেকে যদি ফল উৎপন্ন হয় প্রকৃত ফল, আম, জাম, লিচু। অপ্রকৃত ফল, গর্ভাশয় ব্যতীত অন্য যে কোনো জায়গায় ফল তৈরি হলে তাকে বলা অপ্রকৃত ফল, আপেল, নাশপাতি, চালতা, কাঁঠাল। তারপর হচ্ছে সরল ফল, একটা পুষ্প থেকে একটা ফল তৈরি হলে সরল ফল, আম, ধান তৈরি হয়। পুষ্প সংকেত আর পুষ্প প্রতীক, এই দুইটার একটা ক পরীক্ষার মধ্যে আসবে। পুষ্প প্রতীক আর পুষ্প সংকেত, এটা সিকিউর ক আকারে আসবেই। দেখো, যে সংকেতের সাহায্যে একটা পুষ্পের লিঙ্গ, বিভিন্ন স্তবকগুলোর সদস্য সংখ্যা, তাদের অবস্থান, তাদের সমসংযুক্তি, অসমসংযুক্তি, মঞ্জুরি পত্রের অবস্থান, উপস্থিতি, অনুপস্থিতি ইত্যাদি যে সংকেতের সাহায্যে প্রকাশ করে তাকে পুষ্প সংকেত বা ফ্লোরাল ফর্মুলা বলা হয়। আর যে প্রতীকের সাহায্যে একটা পুষ্পের মাতৃ অক্ষের সাপেক্ষে, এখানে কিন্তু মূল কথা হচ্ছে যে প্রতীকের সাহায্যে একটা পুষ্পের মাতৃ অক্ষের সাপেক্ষে পুষ্পপত্রের অবস্থান, সংখ্যা, সমসংযোগ, অসমসংযোগ, পুষ্পপত্র বিন্যাস, অমরা বিন্যাস, তাহলে এখানে কিন্তু পুষ্পপত্র বিন্যাস, অমরা বিন্যাস ইত্যাদি আমরা যে প্রতীকের মাধ্যমে আঁকতে পারি তাকে পুষ্প প্রতীক বলে। এটার একটা ক পরীক্ষার মধ্যে আসবে। বাজক টিস্যুর বৈশিষ্ট্য, জীবিত, ছোট, সমবেশীয়। এখান থেকে আরেকটা জিনিস হচ্ছে যে পড়ে নিবা, সেটা হচ্ছে ম্যালভেসিয়া ও পোয়াসিয়া শনাক্তকারী বৈশিষ্ট্য। ম্যালভেসিয়া এন্ড পোয়াসিয়া শনাক্তকারী বৈশিষ্ট্য, পোয়াসিয়ার শনাক্তকারী বৈশিষ্ট্য আমাদের টুস করে হচ্ছে কতে দিয়ে দিতে পারে। শনাক্তকারী বৈশিষ্ট্য, ম্যালভেসিয়া এবং পোয়াসিয়ার শনাক্তকারী বৈশিষ্ট্য। ওকে,
আচ্ছা, তারপর দেখো যে ভাজক টিস্যু জীবিত, অপেক্ষাকৃত ছোট, সমবেশীয়, বিভাজনে সক্ষম, নিউক্লিয়াস বড়, মাঝে থাকে, সাইটোপ্লাজম ঘন হয়, কোষগুলো সেলুলোজ নির্মিত, কোষ প্রাচীর আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজাকার, ষড়ভুজাকার হয়, কোনো কোষ গহ্বর নেই, অন্তঃকোষীয় ফাঁকা স্থান নেই, সঞ্চিত বস্তু করিত পদার্থ, বজ্র পদার্থ নেই, বিপাকীয় হার বেশি, সর্বদা বিপাকীয় অবস্থায় থাকে, কোষগুলো ছোট, অপরিণত, প্লাস্টিডগুলো প্রোপ্লাস্টিড বা আদি রূপে থাকে, তাই নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। স্থায়ী টিস্যু স্বাভাবিক অবস্থায় কোষ বিভাজনে অক্ষম। দুই ধরনের কোষ আছে, জীবিত আর মৃত। জীবিত কোষে সাইটোপ্লাজম স্বাভাবিকের চেয়ে কম থাকে, মৃত কোষ তো প্রোটোপ্লাজম বিহীন হবে। জীবিত কোষে নিউক্লিয়াস স্বাভাবিকের চেয়ে ছোট এবং কি থাকে, এক পাশে থাকে। কোষ প্রাচীর পুরু হয়, কোষ গহ্বর আছে, অন্তঃকোষীয় পাকিস্তান থাকতেও পারে, নাও থাকতে পারে। কোষগুলো পরিণত, সুনির্দিষ্ট আকৃতি প্রাপ্ত, কোষ প্রাচীরের নকশা দেখা যায়। তাহলে এটা স্থায়ী টিস্যু। আমি জাস্ট কিন্তু ওভারভিউ করছি। ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যুর এই পার্থক্যটা খুব সুন্দর করে হচ্ছে যে তোমরা পড়বা, পরীক্ষায় পার্থক্য আসতে পারে আমাদের। এই যে উৎপত্তি অনুসারে প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু, মূল বা কাণ্ডের শীর্ষ দেশে যে ক্ষুদ্র অঞ্চল থাকে তাকে প্রোমেরিস্টেম বলি। প্রাইমারি মেরিস্টেম, যে ভাজক টিস্যু ভ্রূণ অবস্থায় তৈরি হয়, মূল বা কাণ্ডের শীর্ষ দেশে থাকে প্রাইমারি মেরিস্টেম। যেটা ভ্রূণ অবস্থার অনেক পরে স্থায়ী টিস্যু থেকে তৈরি হয় তাকে সেকেন্ডারি মেরিস্টেম বা সেকেন্ডারি ভাজক টিস্যু বলা হয়। এটা হচ্ছে করক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। শীর্ষ দেশে থাকলে শীর্ষস্থ ভাজক টিস্যু, পার্শ্বে থাকলে পার্শ্বীয় ভাজক টিস্যু। শীর্ষস্থ ভাজক টিস্যু হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু, পার্শ্বীয় ভাজক টিস্যু হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। করক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। নিবেশিত ভাজক টিস্যু বা ইন্টারক্যালোরি ভাজক টিস্যু হচ্ছে শীর্ষস্থ ভাজক টিস্যুর কিছু অংশ এসে যখন দুটো স্থায়ী টিস্যুর মাঝখানে বসে যায় তখন তাকে নিবেশিত ভাজক টিস্যু বা ইন্টারক্যালোরি ভাজক টিস্যু বলা হয়। আমরা এমসিকিউতে পড়ছি, ঘাস পায় ঘোড়া, ঘাস পায় না ঘোড়া। মাছ ভাজক টিস্যু সপ্তরে বিভাজিত হয়, নির্দিষ্ট নিয়মে সজ্জিত থাকে না, কোষপুঞ্জ গঠন করে, বিভাজনে উদ্ভিদের অঙ্গের ঘনত্ব বাড়ে। প্লেট হচ্ছে দুই তলে বিভাজিত হয়, দেখতে প্লেটের মতো, বিভাজনে উদ্ভিদ অঙ্গের আয়তন বৃদ্ধি পায়। রিবটা হচ্ছে একতলে বিভাজিত হয়, দেখতে রিব বা বুকের পাঁজরের মতো, বিভাজনে উদ্ভিদ অঙ্গের দৈর্ঘ্য বাড়ে। সো প্লেটের উদাহরণ পাতা, বধিষ্ণু, বৈতক। রিবের উদাহরণ বধিষ্ণু মূল আর কাণ্ডের মজ্জারসি। এই প্রতিটা কিন্তু কতে খতে দিতে পারে আমাদের। তারপর হচ্ছে আমাদের পত্রন্দের প্রকারভেদ, এটা চিত্রের ক্লাসে পড়া হয়ে গেছে আমাদেরকে। তারপর পানি পত্রন্দ, হাইড্রাথোড, এটাও চিত্রের ক্লাসে আমরা পড়ে ফেলছি। জাইলেম ফ্লোয়েমের পার্থক্য, জাইলেম মূলত মৃত টিস্যু, ফ্লোয়েম মূলত জীবিত টিস্যু। জাইলেমের একমাত্র জীবিত উপাদান উড প্যারেনকাইমা, ফ্লোয়েমের একমাত্র মৃত উপাদান ফ্লোয়েম ফাইবার আমাদের। জাইলেম কাণ্ডের কেন্দ্রের দিকে থাকে, ফ্লোয়েম পরিধির দিকে থাকে। জাইলেম হচ্ছে পানি ও খাদ্যরস পরিবহন করে, দেহকে দৃঢ়তা প্রদান করা জাইলেমের কাজ। ফ্লোয়েম হচ্ছে খাদ্য ও পানি পরিবহন ও খাদ্য সঞ্চয় করা ফ্লোয়েমের কাজ আমাদের। শ্বসন, নবম অধ্যায়। শ্বসনটা হচ্ছে আমাদের যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোষস্থ জটিল জৈব যৌগ জারিত হয়, ফলে জৈব যৌগের সঞ্চিত স্থিতি শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরে তাকে শ্বসন বলে। শ্বসনের এই সংকেতটা শিখবা, এটিপিকে বায়োলজিক্যাল কয়েন বলা হয়। গ্লুকোনিওজেনেসিস, নন কার্বোহাইড্রেট উৎস থেকে গ্লুকোজ তৈরির প্রক্রিয়াকে কি বলি? গ্লুকোনিওজেনেসিস। এটা গ্লাইকোলাইসিসের জাস্ট উল্টা। উদ্ভিদের মধ্যে সূর্যমুখী বীজ, রেডি ইত্যাদির মধ্যে সঞ্চিত তেলটা আমাদের গ্লুকোজে কনভার্ট হয় গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায়। এই প্রক্রিয়া কিন্তু বীজ থেকে চারা সৃষ্টিতে ভূমিকা রাখে, কারণ বীজ থেকে যখন চারা হয় বীজের মধ্যে কিন্তু সবুজ কিছু নেই, সালোক সংশ্লেষণ হয় না, নিজের খাবার সে কোথায় পাবে? তার বডির ভিতর যে সঞ্চিত চর্বি বা তেল বা লিপিড আছে সেগুলোকে সে গ্লুকোজ তৈরি করে চলে, এটাকে গ্লুকোনিওজেনেসিস বলা হয়। আচ্ছা, আমাদের শ্বসনে কখন অক্সিজেন দরকার হয়? শ্বসনের কোন ধাপে অক্সিজেন প্রয়োজন? শ্বসনের কোন ধাপে অক্সিজেন প্রয়োজন? কোন ধাপে অক্সিজেন প্রয়োজন? কোন ধাপে অক্সিজেন প্রয়োজন? এই প্রশ্নটা হচ্ছে, খেয়াল করো, অক্সিজেনের দরকার একমাত্র এই জায়গায় দরকার হয়, এই যে আমাদের কমপ্লেক্স 4, এই যে কমপ্লেক্স 4 থেকে ইলেকট্রন গ্রহণ করার জন্য অক্সিজেনকে দরকার। সো অক্সিজেনের অভাবে কমপ্লেক্স 4 থেকে ইলেকট্রন নিবে না, তখন এর পরের ধাপগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। প্রথমে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বন্ধ হবে, তারপর ক্রেবস চক্র, তারপর পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন বন্ধ হবে, ফলে এটিপি তৈরি বন্ধ, কোষ এটিপির অভাবে মারা যায়। ব্রেন কোষ বা নার্ভ সেল অক্সিজেনের অভাবে প্রথম মারা যায়। পেশি কোষ অবাধ শোষণের মাধ্যমে কিছু এটিপি তৈরি করতে পারে। তো পরীক্ষায় আসতে পারে যে অক্সিজেনের অভাবে কেন কোষের মৃত্যু ঘটে, বা শ্বসনে কোন ধাপে অক্সিজেনের প্রয়োজন হয়, শ্বসনে অক্সিজেন কেন প্রয়োজন হয়, সবাদ শোষণে কোথায় অক্সিজেন লাগে। সো কমপ্লেক্স 4 থেকে ইলেকট্রন গ্রহণ করার জন্য অক্সিজেন লাগে, যদি না করে এই কনসিকুয়েন্স ঘটতে পারে। কেমি অসমোসিস বলতে কি বোঝায়? খুব একটা প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন। কেমি অসমোসিস বলতে কি বোঝায়? দেখো, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের প্রভাবে দেখা যায় আমাদের এই ম্যাট্রিক্স থেকে, কোষের ভেতর থেকে, এটা হচ্ছে যে ম্যাট্রিক্স, এটা হচ্ছে ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে যে আমাদের এই বহি স্তর, এটা হচ্ছে অন্তঃস্তর, দুই স্তরের মাঝের জায়গা হচ্ছে এটা। সো ম্যাট্রিক্স থেকে প্রচুর H+ আমাদের হচ্ছে কোথায় চলে যায়? দুই ঝিল্লির মাঝে প্রবেশ করে। সো তাহলে ম্যাট্রিক্সে H+ কমে, এই জায়গায় H+ হচ্ছে যে আমাদের বাড়ে। তো ফলে H+ তথা প্রোটনের একটা পার্থক্য তৈরি হয়, এখানে প্রোটন কম, এখানে প্রোটন বেশি, এটাকে বলে প্রোটন গ্রেডিয়েন্ট বলা হয়। প্রোটন গ্রেডিয়েন্ট এক প্রকার শক্তি, এর ফলে H+ দুই ঝিল্লির মাঝে ম্যাট্রিক্সে ফেরত আসতে চায়। সো এখানে বেশি, এখানে কম, সো এই কম থেকে এখানে কম, এখানে বেশি, এখানে থেকে এখানে চলে গেছে। সো আবার উপরে
থেকে নিচে নামতে চায়, কারণ হচ্ছে ব্যালেন্স করতে চায়, এটাকে বলে প্রোটন মোটিভ ফোর্স বলা হয়। এই প্রোটন মোটিভ ফোর্স ব্যবহার করে কাজ করাকে কেমি অসমোসিস বলি। তাহলে এখান থেকে এখানে গেল, আবার এখান থেকে এখানে আসবে, এটাকে বলি প্রোটন মোটিভ ফোর্স, বা প্রোটন মোটিভ ফোর্স নিয়ে কাজ করাকে বলা হয় কেমি অসমোসিস বলা হয়। এবং এটিপি তৈরি হয় কেমি অসমোসিস প্রক্রিয়ায়। এটিপি কিন্তু আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে তৈরি হয় না, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে ইলেকট্রন প্রবাহ হয়, তারপর কেমি অসমোসিস প্রক্রিয়ায় আমাদের এটিপি তৈরি হয়। সেটা একটু পড়ে নিব আমরা। আমাদের এখানে হচ্ছে ফটোফসফোরাইলেশন, অক্সিডেটিভ ফসফোরিলেশন নিয়ে কথা আছে। অবাধ শোষণের আমাদের দুইটা ধাপ, প্রথমে গ্লাইকোলাইসিস তৈরি, তারপর পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ, অ্যালকোহলিক ফার্মেন্টেশন তথা ইথানল তৈরি বা ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় আমাদের। অ্যালকোহলিক ফার্মেন্টেশন বা ইথানল তৈরিতে কি হয়, পাইরুভিক অ্যাসিড থেকে প্রথমে অ্যাসিটালডিহাইড বা ইথানল তৈরি, তারপর সেই ইথানল থেকে ইথানল তৈরি। এই ইথানল থেকে ইথানল তৈরির সময় NADH2 থেকে NAD তৈরি হয় আমাদের। তারপর হচ্ছে আমাদের ল্যাকটিক অ্যাসিড, কিছু ব্যাকটেরিয়া ও প্রাণীতে অক্সিজেনের অভাবে অবাধ শোষণের মাধ্যমে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। পাইরুভিক অ্যাসিড থেকে কি তৈরি হয়, ল্যাকটিক অ্যাসিড তৈরি। এখানে কোনো কার্বন ডাই অক্সাইড তৈরি হয় না। পাস্তুর ইফেক্ট খুবই ইম্পর্টেন্ট একটা সিকিউ, পাস্তুর ইফেক্ট। পাস্তুর ইফেক্ট জিনিসটা কি দেখো, সবাদ শোষণে 36 অণু এটিপি তৈরি হয়, অবাধ শোষণে 2 অণু এটিপি তৈরি হয়। ইস্ট হচ্ছে একটা সুবিধাবাদী অবায়বীয় ছত্রাক। তো ইস্ট হচ্ছে একটা সুবিধাবাদী অবায়বীয় ছত্রাক। ওর কথা হইছে আমি সবাতেও 36 অণু এটিপি তৈরি করবো, অবাতেও 36 অণু এটিপি তৈরি করবো। সবাতে 5 মিনিটে 36 অণু এটিপি তৈরি করে, অবাতে 5 মিনিটে 36 অণু এটিপি তৈরি করার জন্য সে 18 গুণ দ্রুত ঘোরে, কারণ 2 × 18 36 হয়। তো সবাতে 5 মিনিটে 36, অবাতে 5 মিনিটে 36 করতে গেলে 18 গুণ দ্রুত ঘুরতে হবে। এখন অবাত থেকে যখন আবার সবাতে আসবে, তাহলে সে 18 গুণ স্লো কাজ করবে। এই যে অবাত থেকে সবাতে আসার সময় 18 গুণ স্লো কাজ করে, এটাকেই বলা হয় পাস্তুর ইফেক্ট। সুন্দর করে লেখা আছে, রিডিং করে নিবে। হ্যাঁ, চা বা কফি, মাথা ঘুরাচ্ছে। ফার্মেন্টেশন বা গাজন, দেখো কোষের বাইরে অক্সিজেনের অনুপস্থিতিতে, হ্যাঁ আচ্ছা দেখো, তো কোষের বাইরে অক্সিজেনের অনুপস্থিতিতে জাইমেজ এনজাইমের উপস্থিতিতে আমাদের কোষের বাইরে এই কাজটা হবে। তাহলে প্রথম কথা দেখো, ফার্মেন্টেশন বা গাজন বলতে গেলে কোষের বাইরে হইতে হবে, অক্সিজেন থাকা যাবে না, জাইমেজ এনজাইম থাকতে হবে। এর গ্লুকোজটা অসম্পূর্ণভাবে জারিত ইথানল বা ল্যাকটিক অ্যাসিড তৈরি করবা, অল্প শক্তি পাবে, এটাকে ফার্মেন্টেশন বলে। দ্যাট মিন্স অবাধ শোষণটা যখন কোষের বাইরে জাইমেজ এনজাইমের উপস্থিতিতে করবো, তখনই তাকে ফার্মেন্টেশন বা গাজন বলা হবে আমাদের। অবাধ শোষণ আর ফার্মেন্টেশনের পার্থক্যটা দেখে নিবা। ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণের সংজ্ঞা তুমি পারবা, এটা নিয়ে আমি আর কথা বললাম না। আলোক নির্ভর পর্যায়ের মধ্যে দেখো ফটোফসফোরাইলেশনে চক্রীয় আছে, অচক্রীয় আছে। আমাদের দুটো ফটো সিস্টেম আছে, ফটো সিস্টেম 1, ফটো সিস্টেম 2। যখন ফটো সিস্টেম 1 থেকে ইলেকট্রন বের আবার ফটো সিস্টেম 1 এ চলে আসবে, সেটা হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন। আর যখন ফটো সিস্টেম 2 থেকে ইলেকট্রন বের হয়ে ফটো সিস্টেম 1 এ চলে যাবে, ফটো সিস্টেম 2 তে ফিরে আসবে না, সেটাকে বলে অচক্রীয় ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন মানে জানো, সূর্যালোকের প্রভাবে এটিপি থেকে এটিপি তৈরির প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলা হয়। অচক্রীয় ফটোফসফোরাইলেশন আর চক্রীয় ফটোফসফোরাইলেশনের পার্থক্যটা আসতে পারে পরীক্ষায়। অচক্রীয়তে ফটোসিস্টেম 2 থেকে ইলেকট্রন ফটোসিস্টেম 1 এ যায়, আর চক্রীয়তে 1 থেকে ইলেকট্রন 1 এ যায়। তাহলে এখানে ফটোসিস্টেম 1, 2 উভয় অংশ নেয়, এখানে ফটোসিস্টেম 1 অংশ নেয়। এখানে 2 থেকে ইলেকট্রন চলে যাচ্ছে 1 এ, তাহলে 2 তে ইলেকট্রন স্বল্পতা হচ্ছে না। এই ইলেকট্রন স্বল্পতা পূরণের জন্য পানি ভাঙবে, কারণ এক অণু পানি যদি ভাঙে, আমাদের এক অণু পানি ভাঙলে হচ্ছে 2টা H+ তৈরি হবে, 2টা ইলেকট্রন তৈরি হবে, আর হাফ অক্সিজেন তৈরি হবে। তাহলে অচক্রীয়তে পানি ভাঙে, প্রয়োজন আছে, চক্রীয়তে কোনো পানি দরকার নাই। সো এই পানি ভাঙলে আমাদের কি হবে, অক্সিজেন তৈরি হবে। এখানে যেহেতু পানি ভাঙে না, অক্সিজেনও তৈরি হবে না। তাহলে এই ইলেকট্রনটা তো আমাদের ফটোসিস্টেম 2 তে আসে, তার স্বল্পতা কমাবে, অক্সিজেনটা উৎপন্ন হচ্ছে। আর এই যে H+ আছে, এই H+ NADP এর সাথে যুক্ত হয়ে NADPH2 তৈরি করবে, চক্রীয়তে NADPH2 তৈরি হবে না আমাদের। তারপর দেখো যে ফটো রেসপিরেশন বা আলোক শোষণ, এখান থেকে তো পরীক্ষার মধ্যে প্রশ্ন আসবেই আসবে। এটা আমাদের হচ্ছে ইনফিনিটি স্টার, পরীক্ষার মধ্যে আসার জন্য ইনফিনিটি স্টার টপিক। যে আমাদের কি হয়, যখন অতিরিক্ত উচ্চ তাপমাত্রা হবে, দেখো আমাদের হচ্ছে কি তীব্র আলো, উচ্চ তাপমাত্রায় পত্রন্ধ্র বন্ধ হয়ে গেছে, তখন আমাদের হচ্ছে কোষে পত্রন্ধ্র যদি বন্ধ হয়ে যায়, কার্বন ডাই অক্সাইড কমে, অক্সিজেন বেড়ে যায়। এই অক্সিজেন আমাদের রাইবোলোজ 1,5 বিসফসফেটের সাথে যুক্ত হয়ে আমাদের কি গ্লাইকোলেট তৈরি করে, 2 কার্বন বিশিষ্ট গ্লাইকোলেট তৈরি করে রুবিস্কো এনজাইমের সাহায্যে। সো নরমালি আমাদের RUBP এর সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে কিটো অ্যাসিড, সেখান থেকে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরির কথা ছিল, কিন্তু অক্সিজেন বেশি হওয়ায় রুবিস্কো এনজাইমের যে বদ অভ্যাস আছে, অক্সিজেনের সাথে কার্বন ডাই অক্সাইডের সাথে উভয়ের সাথে যুক্ত হতে পারে। এই কারণে হচ্ছে আমাদের এই RUBP অক্সিজেনের সাথে যুক্ত হয়ে 2 কার্বন বিশিষ্ট গ্লাইকোলেট তৈরি করে। এই গ্লাইকোলেট ক্লোরোপ্লাস্ট থেকে যায় পারক্সিয়ামে, পারক্সিয়াম থেকে যায় মাইটোকন্ড্রিয়ায়, সেখানে গিয়ে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। তাহলে অক্সিজেন প্রবেশ, কার্বন ডাই অক্সাইড ত্যাগ, এটাকে বলি কি আমরা রেসপিরেশন। আলো সাহায্য হয় ফটো রেসপিরেশন, কিন্তু এটা খুব 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 খারাপ জিনিস। এই ফটো রেসপিরেশনের কারণে ফটোসিনথেসিস 25% পর্যন্ত হ্রাস পেতে পারে। ক্যালভিন চক্র, হ্যাচেনস্ল্যাক চক্রের পার্থক্য, এটা আমরা পড়ায় দিচ্ছি তোমাদের এমসিকিউ ক্লাসে, এটা নিয়ে আমি এখন আর কথাবার্তা বলবো না। ভ্যান নিলের পরীক্ষা, এটা পরীক্ষার মধ্যে আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। ভ্যান নিলের পরীক্ষাটা কি, যে আমাদের অক্সিজেনের উৎস পানি, এই অক্সিজেনের উৎস পানি, অক্সিজেনের উৎস যে আমাদের হচ্ছে পানি, অক্সিজেনের উৎস যে পানি, এটা প্রমাণকে বলি আমরা ভ্যান নিলের পরীক্ষা। দেখো সালোক সংশ্লেষণকারী সালফার ব্যাকটেরিয়াতে পানির পরিবর্তে তুমি হাইড্রোজেন সালফাইড দাও, আর
কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করো, হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাইঅক্সাইড, সালোক সংশ্লেষণকারী সালফার ব্যাকটেরিয়া, আলো, ক্লোরোফিল দিলা, এখানে শর্করা তৈরি হয়েছে, ভেরি গুড, সালফার তৈরি হয়েছে, পানি তৈরি হয়েছে, কোনো অক্সিজেন নির্গত হয় না, কারণ পানি নাই, তার মানে কোনো অক্সিজেনও নাই। তাহলে পানিটা, অক্সিজেন যে পানি থেকেই আসে, এটা পরোক্ষভাবে প্রমাণ করে ভ্যান নিল পরীক্ষার মাধ্যমে। আরেকটা পরীক্ষা আছে হিল পরীক্ষা। বিজ্ঞানী কর্টিস প্রশোধনকে প্রয়োজনীয় অমঙ্গল বলছে, কারণ প্রয়োজনীয় বেশি যদি প্রশোধন হয় সেটা বডির জন্য খারাপ। পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার মতবাদের ক্ষেত্রে স্টার্চ সুগার মতবাদ, এটা পরীক্ষায় গতও আসতে পারে। খেয়াল করে দেখো, দিনের বেলা সুগার তৈরি হয়, রাতের বেলা কি তৈরি, স্টার্চ তৈরি হয়। দিনে যে সুগার বা সুক্রোজ তৈরি হয় তা রক্ষী কোষে যে আমাদের তরল আছে, সেই তরলে দ্রবণীয় হলে রক্ষী কোষের ঘনত্ব বেড়ে যায়, রক্ষী কোষে অবিস্রবণিক চাপ বেড়ে যায়। রক্ষী কোষের ঘনত্ব বেশি, বাইরে সহকারী কোষের ঘনত্ব কম, তাহলে কম থেকে বেশির দিকে আসবে সবসময়, এটাকে কি বলি, অন্তঃবিস্রবণ। তাহলে এই অন্তঃবিস্রবণের ফলে রক্ষী কোষ ফুলে যায়, রক্ষী কোষ ফুলে গেলে পত্ররন্ধ্র খুলে যায়। আর রাতের বেলা যখন স্টার্চ তৈরি, স্টার্চ পানিতে অদ্রবণীয়, রক্ষী কোষের ঘনত্ব কম, তাহলে সহকারী কোষের ঘনত্ব বেশি, তাহলে কম থেকে বেশির দিকে, তাহলে রক্ষী কোষ থেকে সহকারী কোষের দিকে দেবে, বাইরের দিকে যাবে, বহিরবিস্রবণ হবে, রক্ষী কোষ শুষ্ক যাবে, পত্ররন্ধ্র কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমাদের পিএইচ মতবাদে হচ্ছে যে আমাদের সাইরি সাহেব বলছে যে না, স্টার সুগারের কোনো খেলা নাই, পিএইচ এর খেলা কি, দিনের বেলা পিএইচ হচ্ছে থাকে আমাদের 7, রাতে থাকে পিএইচ 5। কারণ কি, দেখো রাতের বেলা আমাদের হচ্ছে সালোক সংশ্লেষণ হয় না, কিন্তু শ্বসন হয়, ফলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, পানি আর কার্বন ডাইঅক্সাইড মিলে কার্বনিক অ্যাসিড তৈরি করে, এই কার্বনিক অ্যাসিডের ফলে রাতের বেলা থাকে পিএইচ 5, আর দিনের বেলা হচ্ছে সালোক সংশ্লেষণ হয়, শ্বসন হয়, কার্বন ডাইঅক্সাইড বাড়াবাড়ি কিছু নেই, পিএইচ কত হয়, 7 হয় আমাদের। অদ্রবণীয় শ্বেতসার তথা স্টার্চ, অদ্রবণীয় শ্বেতসার তথা স্টার্চ যে আছে, এই স্টার্চটা থেকে দিনের বেলা পিএইচ 7 এ আমাদের দ্রবণীয় চিনি তৈরি হয়, রাতের বেলা এই দ্রবণীয় চিনি পিএইচ 5 থাকার কারণে অদ্রবণীয় শ্বেতসারে কনভার্ট হয়। তারপর অদ্রবণীয় শ্বেতসার কি করে, দ্রবণীয় চিনি বা সুক্রোজ কি করে সেটা আমরা জানি, কিভাবে পত্ররন্ধ্র খোলা বন্ধ হয়। আর আধুনিক মতবাদে পত্ররন্ধ্র খোলা বন্ধের জন্য কাকে দায়ী করা হয়েছে, পটাশিয়াম আয়নকে। নীল আলো, দিনের বেলা নীল আলোর প্রভাবে রক্ষী কোষে রিসেপ্টর উদ্দীপ্ত হয়, পটাশিয়াম প্রবেশ করে, পটাশিয়াম আয়ন প্রবেশ করে রক্ষী কোষের ঘনত্ব বাড়ে, অবিস্রবণিক চাপ বাড়ে, অন্তঃবিস্রবণ হয়, রক্ষী কোষ খুলে যায়, পত্ররন্ধ্র, রক্ষী কোষ স্ফীত হয়, পত্ররন্ধ্র খুলে যায়। রাতের বেলা আমাদের রক্ষী কোষ থেকে পটাশিয়াম বের হয়ে যায়, পটাশিয়াম বের হয়ে গেলে পানিও বের হয়ে যায়, পানি বের হয়ে গেলে রক্ষী কোষ চুপসে যায়। ঠিক আছে, আমি কিন্তু জাস্ট ওভারভিউ করে দিচ্ছি। প্রশোধন বাষ্পীভবনের পার্থক্যটা দেখবা, খনিজ লবণ পরিশোষণ আর সক্রিয় লবণ পরিশোষণ, এটা এমসিকিউ ক্লাসে আমি পড়াই দিচ্ছি, এটা এখন দেখবো না। এখানে নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদের মধ্যে মতবাদগুলো ইম্পর্টেন্ট। আমাদের ব্যাপন মতবাদ, নর্মালি আমাদের হচ্ছে কি হয়, নর্মালি আমাদের ব্যাপন হয় না, কারণ হচ্ছে মাটিস্থ পানি, মাটিস্থ পানিতে যে মাটিস্থ পানিতে আমাদের হচ্ছে আয়নের ঘনত্ব কম, মূলস্থ কোষের মধ্যে আয়নের ঘনত্ব বেশি, তাইলে আমাদের বেসিক্যালি কম থেকে বেশির দিকে আসে, এটা অভিস্রবণ বা সক্রিয় পরিশোষণ। কিন্তু কখনো কখনো কিছু কিছু আয়ন মাটির পানিতে তার ঘনত্ব বেশি থাকে, মূলের কোষে তার ঘনত্ব কম থাকে, তখন বেশি থেকে কম ব্যাপন প্রক্রিয়া আসতে পারে। ব্যাপক প্রবাহ বা মাস ফ্লো থিওরি হচ্ছে প্রশোধনের ফলে উদ্ভিদের যখন পানি হ্রাস পায়, উদ্ভিদ প্রচুর পানি শোষণ করে, পানি শোষণের সাথে সাথে কিছু আয়ন শোষিত হতে পারে। আয়ন বিনিময় মতবাদ, আয়ন কি আছে আমাদের, আয়ন বিনিময় মতবাদ। আয়ন বিনিময় মতবাদে আমরা নেক্সট দেখতে পাই যে আয়ন বিনিময়ে H+ বেরোইলে, এই সমধর্মী আয়ন বেরোলে সমধর্মী আয়ন প্রবেশ করবে, মানে যে আয়ন বেরোবে সমধর্মী সমচার্জের আয়ন প্রবেশ করবে, এটা আয়ন বিনিময় মতবাদ। আর ডোনান সাম্য অবস্থা, এটা পরীক্ষায় ক্ষতে আসতে পারে, ডোনান সাম্য অবস্থা, এটা পরীক্ষায় ক্ষতে আসতে পারে যে ডোনান সাম্য অবস্থা জিনিসটা কি। দেখা যায় কোষ ঝিল্লির ভেতরে কিছু আমাদের অব্যাপনযোগ্য স্থির ঋণাত্মক চার্জ থাকে, যাদেরকে নিষ্ক্রিয় করার জন্য ধনাত্মক চার্জ বিশিষ্ট ক্যাটায়ন কোষে প্রবেশ করে। তাই কোষ ঝিল্লির অভ্যন্তরে কিছু অব্যাপনযোগ্য স্থির ঋণাত্মক চার্জ থাকে, যাদেরকে নিষ্ক্রিয় করার জন্য ধনাত্মক চার্জ বিশিষ্ট ক্যাটায়ন কোষে প্রবেশ করে। যতক্ষণ পর্যন্ত না আমাদের সাম্য অবস্থায় পৌঁছায় ততক্ষণ আমাদের প্রবাহ চলতে থাকে, এটাকে বলি ডোনান সাম্য অবস্থা বলা হয়। বায়োটেকনোলজি আছে আমাদের কি, বায়োটেকনোলজি শব্দটা সর্বপ্রথম ব্যবহার করে কাল এরিকি। প্রাচীনতম বায়োটেকনোলজি দুধ থেকে দই তৈরি, ভাত, আঙ্গুর, আপেল ইত্যাদি থেকে অ্যালকোহল বা মদ তৈরি। বায়োটেকনোলজি গ্রিন যেটা, এটা কৃষিকাজ, ব্লু যেটা সমুদ্র, রেড এন্ড হোয়াইট চিকিৎসা শাস্ত্র নিয়ে কাজ করে আমাদের। এই জায়গাটা পরীক্ষার মধ্যে আসতে পারে যে কিভাবে আমাদের বেজাল মিডিয়া তৈরি করা হয়। বলবে যে বেজাল মিডিয়া বলতে কি বুঝো, দেখো আমাদের টিস্যু কালচারের উদ্দেশ্যে একটা মিডিয়া লাগবে আমাদের, যে জায়গায় এই টিস্যুটা কালচার হয়ে বড় হবে। উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশের জন্য প্রয়োজনীয় সকল উপাদান নিয়ে কালচার মিডিয়া প্রস্তুত করা হয়। এখানে বিভিন্ন মুখ্য এবং গৌণ উপাদান, ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস, ফাইটো হরমোন, ভিটামিন, সুক্রোজ নিয়ে কালচার মিডিয়া তৈরি করা হয়। উপাদানগুলোকে ঘন করার জন্য এগার এগার মিশানো হয় এবং এই জিনিসটা সকল মৌলিক উপাদান সমৃদ্ধ বলে এটাকে বলে বেজাল মিডিয়া বলে। আচ্ছা, তারপর একটা জিনিস পরীক্ষার মধ্যে আসতে পারে, হাইব্রিড কাকে বলা হয়, হাইব্রিড বা সোমাটিক হাইব্রিড। দেখো প্রোটোপ্লাজম বা প্রোটোপ্লাস্ট জিনিসটা সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস মিলে গঠিত। দুটি প্রজাতির প্রোটোপ্লাজমের মিলন বা ফিউশন হয়, এ সময় শুধুমাত্র সাইটোপ্লাজমের মিলন ঘটে, নিউক্লিয়াসের কোনো মিলন ঘটে না, তাকে সোমাটিক হাইব্রিড বা হাইব্রিড বলা হয়। নিউক্লিয়াসের মিলন ঘটে না। আমাদের পটেটো আর টমেটো মিলে পোম্যাটো তৈরি হয়, এটা একটা হাইব্রিড।
আচ্ছা, প্লাজমিড। ব্যাকটেরিয়া সাইটোপ্লাজমের মূল ক্রোমোজোমের বাইরে যে বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ অণু থাকে তাকে প্লাজমিড বলা হয়। দ্বিসূত্রক বৃত্তাকার ডিএনএ অণু আণবিক ভর 10⁶ থেকে 200 × 10⁶ ডাল্টন। প্লাজমিড অল্প সংখ্যায় জিন ধারণ করে। রেস্ট্রিকশন এনজাইম দ্বারা প্লাজমিড নির্দিষ্ট স্থানে কাটা যায়। এরা কনজুগেশনের মাধ্যমে সহজে এক ব্যাকটেরিয়া থেকে আরেক ব্যাকটেরিয়া যেতে পারে। কনজুগেশন নালীপথের মাধ্যমে স্বাধীনভাবে অনুলিপন ক্ষমতা তাদের রয়েছে। কোন কোন প্লাজমিড বিশেষ ধরনের বিভিন্ন কেমিক্যাল তৈরি করতে পারে। রেস্ট্রিকশন এনজাইম, যে এনজাইম প্রয়োগ করে ডিএনএ অণু নির্দিষ্ট সিকোয়েন্স কাটা যায় তাকে রেস্ট্রিকশন এনজাইম বলে। অপর নাম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, আণবিক কাঁচি, মলিকুলার সিজার, সূক্ষ্ম ছুরিকা, বায়োলজিক্যাল নাইফ বলি। 4 থেকে 6 জনের নাইট্রোজেনাস বেস কাটতে পারে এই রেস্ট্রিকশন এনজাইম দিয়ে। কাটা স্থানে আমাদের দেখি রেস্ট্রিকশন সাইডে দুইটা অঞ্চল লাগে, একটা বদ্ধ প্রান্ত আর একটা আঠালো প্রান্ত আছে। আচ্ছা, রিপ্রোডাক্টিভ ক্লোনিং। রিপ্রোডাক্টিভ ক্লোনিংটা আমাদের ডলির ভেতর রিপ্রোডাক্টিভ ক্লোনিং দেখা যায়। সেখানে হচ্ছে যে আমাদের একটা দাতা ভেড়া থাকে আর একটা গ্রহিতা ভেড়া থাকে। দাতা ভেড়া থেকে নিউক্লিয়াস নেই, গ্রহিতা ভেড়া থেকে কোষের সাইটোপ্লাজমটা নেই। নিউক্লিয়াসটা ওই কোষের সাইটোপ্লাজমের মধ্যে মিলাইয়ে দিই, তাহলে দেখো যে এখানে কি করা হয়, এখানে আমাদের একটা দাতা ভেড়া থাকে। দাতা ভেড়া, তাই এই একটা ভেড়ার স্তন গ্রন্থি থেকে একটা কোষ নেই, এটা দাতা ভেড়ার স্তন গ্রন্থি থেকে কোষ নেই, কোষ নিয়ে আবাদ মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করি। তারপর হচ্ছে আরেকটা ভেড়ার ডিম্বাণু কোষ নিই, এটা গ্রহিতা ভেড়ার ডিম্বাণু কোষ নিয়ে তা থেকে নিউক্লিয়াস সরায় সে জায়গায় দাতা ভেড়ার নিউক্লিয়াস দিই। দাতা ভেড়া থেকে নেই নিউক্লিয়াস, গ্রহিতা ভেড়া থেকে নেই আমাদের হচ্ছে যে সাইটোপ্লাজম। ডিম্বাণুটি দাতা কোষের নিউক্লিয়াসে নিয়ে বিভাজিত হয়ে ডিম্বাণুটার সাথে দাতা কোষের নিউক্লিয়াস যুক্ত করার ফলে এটা একটা উদ্দীপনা তৈরি, এটা বিভাজিত হয়ে ভ্রূণ তৈরি হয়। সেই ভ্রূণটা হচ্ছে আমাদের তৃতীয় ভেড়ার জরায়ুতে স্থাপন করি। তাহলে দেখো, প্রথম ভেড়া দাতা ভেড়া, এই স্তন গ্রন্থি থেকে নিলাম নিউক্লিয়াস। দ্বিতীয় ভেড়া গ্রহিতা ভেড়া, এই ডিম্বাণু থেকে নিলাম সাইটোপ্লাজম। এই ডিম্বাণু সাইটোপ্লাজমের সাথে প্রথম ভেড়ার নিউক্লিয়াস যুক্ত করলাম, ডিম্বাণুটা উদ্দীপ্ত হয়ে ভ্রূণ তৈরি করলো। সেই ভ্রূণটা আমরা হচ্ছে তৃতীয় ভেড়ার জরায়ুতে স্থাপন করলাম। তৃতীয় ভেড়াটি নির্দিষ্ট সময় পর দাতা ভেড়ার চেহারা সম্পূর্ণ একটা বাচ্চার জন্ম দেয়। এটাকে বলি রিপ্রোডাক্টিভ ক্লোনিং। এবং 1996 সালে ডলি নামে একটা বেবির জন্ম হয়েছিল। সুপার রাইস। বাংলাদেশে দেখা যায় মানুষজন হচ্ছে ভাত খায়, কিন্তু মানুষের মধ্যে দুইটা জিনিসের অভাব, একটা আয়রনের অভাব আর একটা হচ্ছে যে আমাদের ভিটামিন এর অভাব। সেই জন্য বিজ্ঞানীরা চিন্তা করলো যে তারা জ্যাপোনিকা টাইপ ধানের মধ্যে ড্যাফোডিল থেকে বিটা ক্যারোটিন বা ভিটামিন এ তৈরি 4টা জিন আর অতিরিক্ত আয়রন তৈরি 3টা জিন স্থাপন করে সুপার রাইস তৈরি করা হয়েছে। বিটা ক্যারোটিন তৈরি 4টা জিন, 2টা বিটা ক্যারোটিন, 2টা বিটা ক্যারোটিন, 2টা বিটা ক্যারোটিন, 2টা বিটা ক্যারোটিন থেকে এক অণু ভিটামিন এ তৈরি হয়, এক অণু ভিটামিন এ তৈরি হয়। সো তার মানে প্রতিটা চালের মধ্যে ভিটামিন এ তৈরির জন্য জিন দেওয়া আছে, আয়রন তৈরির জিন দেওয়া আছে। এটাকে সুপার রাইস বা গোল্ডেন রাইস বলে। স্টেরাইল ইনসেক্ট টেকনিক, এটা মশা মারার একটা টেকনিক। কি করা হয়, স্ত্রী মশা মারতে পারে না, পুরুষ মশাকে রেডিয়েশন দিয়ে বন্ধ করে দেয়। তাই পুরুষ মশাকে বন্ধ করে দিলে কি হবে, পুরুষ মশা স্ত্রী মশার সাথে মিলন করতে পারবেন, মিলন না করতে পারলে তাদের হচ্ছে বাচ্চা কাচ্চা তৈরি হবে না। তারপর হচ্ছে আমাদের অ্যাক্টিভেটেড স্লাচ পদ্ধতিতে আমাদের দেখা যায় দুইটা ট্যাঙ্ক, একটা এরোশন ট্যাঙ্ক, একটা সেডিমেন্টেশন ট্যাঙ্ক ইউজ করে। এভাবে আমাদের হচ্ছে সিওয়েজ পরিশোধন করে জুগলিয়া রেমিগেরা নামক ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে 100%। ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। দেখো, এই সংজ্ঞাটা মনে রাখবা। তাহলে কোন জীবের ডিএনএ কে, কোন একটা জীবের তুমি হচ্ছে ডিএনএ কে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটছো, কেটে একে জেল ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে তুমি এর একটা ফটোগ্রাফিক বিন্যাস বের করলা, এটাকে বলে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএ প্রোফাইল বলে। এটাকে কি বলে, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএ প্রোফাইল। তাহলে হচ্ছে যে কোন জীবের ডিএনএ কে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে জেল ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে যে ফটোগ্রাফিক বিন্যাস পায় ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএ প্রোফাইল বলা হয়। সো এতটুকু আমার ক খ মানে খ দেখলে আমার মনে হয় খ প্লাস যা পড়াইছে এগুলোর মধ্যে প্রচুর ক আছে। আমার মনে হয় মেজরিটি প্রশ্নের ক খ কমন চলে আসা উচিত। মানে কোনো সেন্সিবল বুদ্ধিমান প্রাণী যদি এই প্রশ্নটা করে তোমাদের বোর্ড পরীক্ষার প্রশ্ন, তাহলে এগুলাই ক খতে দেওয়া উচিত। এর বাইরে আসলে এই 7টা অধ্যায়ে কোনো ক খ নাই দেওয়ার মতো। কিন্তু স্যাররা দেখা যায় কোথা থেকে যে দেয়, সিপা চাপা থেকে, যেখান থেকে ভালো লাগে আজে বাজে প্রশ্ন দিয়ে দেয়। তো এগুলা মেজরিটি, আশা করি এগুলা পড়লে মেজরিটি কমন পড়তে পারে, কিন্তু গ্যারান্টি দেওয়ার সুযোগ নাই। সো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। সো হচ্ছে যে ভালো মতো পরীক্ষা দাও, এটাই তোমাদের বোটানির আগে শেষ ক্লাস। জুলজির আগে আমরা সুন্দর মতো সব ক্লাস দিয়ে দিব। সো হচ্ছে বোটানির আগে এটাই আমাদের শেষ ক্লাস। আর কালকে এসেই জুলজির ক্লাস পেয়ে যাবা তোমরা। জুলজি এমসিকিউ ক্লাস আমি আজকে রাতেই শুট করে রাখবো, কালকে এসেই পেয়ে যাবা। চিত্রের ক্লাস তো তোমরা সবাই করেছো, আর কখর ক্লাসও দিয়ে দিব, সিকিউ সাজেশন তো দেওয়া আছে। ওকে, আর চেষ্টা করবো আমি সিকিউর উপর আরেকটা ক্লাস নিতে, কম্প্যাক্ট ক্লাস, যে ক্লাসটা করলে তোমার সিকিউ কমপ্লিট হয়ে যাবে বা সিকিউ অ্যান্সার করতে পারবা। কারণ যে 2 দিন তোমাদের জুলজি পড়ার কথা ছিল, মেজরিটি বাচ্চা কাচ্চা সেই 2 দিন জুলজি পড়ো নি। দেখি কি করা যায়। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।